ভালোবাসার বাংলাদেশ। ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন এবং স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আমাদের প্রতি বৃহস্পতিবার রাত 11টার বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই এবং আমাদের আজকের অতিথিদেরকে নিয়ে আজকে একজনই অতিথি আমাদের সঙ্গে, যিনি থাকবেন নিশ্চয়ই জেনে গেছেন কে থাকছেন আজকে আমাদের অতিথি, এবং সেই অতিথিকে নিয়েই আমাদের গুরু ইতিহাস কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে আসবেন এবং আমাদের স্টুডিও থেকে আমরা সেই অনুষ্ঠানটি একই সঙ্গে আপনারা দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজে লাইভ এবং আমাদের ঢাকা এফএম যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আই লাভ ঢাকা এফএম, সেই চ্যানেল থেকে আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন একজন অভিনেত্রী, যিনি বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করেছেন, অনেকগুলো চলচ্চিত্রে তিনি কাজ করেছেন এবং আজকে আমাদের এই এপিসোডে তিনি তার গল্পগুলি আমাদের সঙ্গে শেয়ার করবেন, তার অভিনয় জীবনের কথাগুলি, তার বর্তমান জীবন, তার সাংসারিক জীবন, ক্যারিয়ার নিয়ে তিনি কি ভাবছেন। আমরা সবাই জানি যে আগামী 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষ করেই আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমাদের এই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানাবো এবং তার কাছ থেকে তার গল্পগুলি শুনবো। জানিয়ে রাখি, অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে, এবং ফেসবুকে আমাদের যে লাইভ স্ট্রিমটি আপনি দেখতে পাবেন সেখানেও কমেন্ট করতে পারেন। একটি পোস্ট আছে, সেখানেও আপনি কমেন্ট করতে পারেন। আপনাদের প্রথম এপিসোডে আপনাদের যে সাড়া আমরা পেয়েছি, এই জন্য আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ঢাকা এফএম পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা এত সাড়া দিয়েছেন এবং এত বেশি ভালোবাসা গুরু ইতিহাসের জন্য আপনাদের রয়েছে, সেটা যে প্রমাণ আপনারা দিয়েছেন, সত্যিই সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি যে আপনাদের এই অনুষ্ঠানটিকে ঘিরে আপনাদের ভালো লাগা, ভালোবাসা, একই সঙ্গে এই অনুষ্ঠানটিকে ঘিরে আপনাদের সমালোচনা, সেটা আপনারা পাঠিয়েছেন। অবশ্যই ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনার যে কোনো ভালো লাগা এবং খারাপ লাগা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সবকিছুর জন্য আমাদের দুটি মাধ্যম, ফেসবুক এবং SMS। হোয়াটসঅ্যাপেও চাইলে জানাতে পারেন, তবে আজকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি না, বিকজ এই অনুষ্ঠান এত মানুষ শোনেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে এতগুলি টেক্সট হয়তো আমরা দুটো জায়গা থেকে দেখে পড়তে পারবো না, যার কারণে একটা নাম্বারে দিয়ে দিলাম 16260। আর হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে ফোন করেন, যদিও আমরা নাম্বারটি দেওয়ার সাথে সাথেই বারবার করে রিকোয়েস্ট করি যে দয়া করে এই নাম্বারটিতে ফোন করবেন না। এটা শুধুমাত্র আমরা আপনাদের টেক্সটটি নিতে পারি, আপনাদের টেক্সটটি পড়তে পারি, শুধু এটুকুই। আর আপনাদের ফোন কলগুলি দেখতে পারি, কারণ আমরা একটি ওয়েব অ্যাপ ব্যবহার করি যেটা কম্পিউটারে, পিসিতে। সো যেহেতু ফোনে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারছি না, যার কারণে আমরা আপনাদের কল রিসিভ করতে পারি না। একটু জানিয়ে রাখি, এই অনুষ্ঠানে যারা অতিথি হিসাবে আসতে চান, অতিথি হয়ে আসতে চান আমাদের এই ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্মে, এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের মাধ্যম আমাদের ঢাকা FM 90.4 অফিস, আমাদের রেডিও স্টেশনে এসে আপনি আমাদের এখানে কাউকে না কাউকে পেয়ে যাবেন। যদি আপনি জানাতে চান আপনার কথাগুলি, আপনার গল্পটি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা আপনাকে সেই সুযোগটি করে দেবো, আশা করতে পারি। এবং আমাদের ফেসবুকে আপনি জানাতে পারেন। সবচেয়ে সহজ হয় যদি সরাসরি আমাদের ঢাকা FM এর অফিসে এসে আপনি যোগাযোগ করতে পারেন, এবং আমাদের এখানে আমাদের অফিস স্টাফ অনেকেই থাকবেন যারা আপনাদেরকে অ্যাকসেপ্ট করবেন এবং আপনাদেরকে রিসিভ করবেন, আপনাদের গল্পগুলি তুলে ধরবেন। আমি জুয়েল আপনার সঙ্গে, এবং আপনি টিউন করেছেন এক নেশন এক স্টেশন। আমরা দেখতে পাচ্ছি গুরু ইতিহাস এবং আমাদের আজকের অতিথি তারা স্টুডিওর গেটের বাইরে আমাদের সঙ্গে যুক্ত হবেন, এবং তারা ঢোকার সঙ্গে সঙ্গে, স্টুডিওতে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা এই অনুষ্ঠানটি আমরা লাইভ স্ট্রিমে চলে যাব। আমরা স্বাগত জানাবো যখনই, তখন থেকেই আপনারা ফেসবুকে আমাদের অফিসিয়াল পেজে এই অনুষ্ঠানটি পুরোপুরি দেখতে পারবেন। আমাদের থাকুন। আমরা ছোট্ট একটা গানের বিরতি নিয়ে ফিরে আসছি এবং আশা করছি ততক্ষণে আমরা আমাদের স্টুডিওতে গুরু ইতিহাস এবং আজকে আমাদের যিনি অতিথি, তার নামটি আমি বলছি না, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। আমি চাই গুরু ইতিহাস আপনাদের সামনে আমাদের আজকের অতিথিকে পরিচয় করিয়ে দিবেন। সঙ্গে থাকুন। ভালোবাসার বাংলাদেশ।
জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ, এবং যেমনটি বলেছিলাম যে যখন ফিরে আসবো তখন একই সঙ্গে আপনি শুনতে পারবেন এবং দেখতে পারবেন ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল ফ্যান পেজ থেকে এবং ঢাকা এফএম 90.4 এর দুটি ইউটিউব চ্যানেলের একটি আই লাভ ঢাকা এফএম থেকে এই মুহূর্তে। এবং কথা না বাড়িয়ে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি এবং আমাদের সবার প্রিয় গুরু এহতেশামকে। স্বাগত জানাই আমাদের ঢাকা এফএম 90.4 স্টুডিওতে। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন তেষ্টারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে? ভালোবাসার ফেরিওয়ালা। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগা সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখন এই মুহূর্তে ভালোবাসা বাংলাদেশ স্পেশালি ঢাকা এফএম 90.4 এর স্টুডিওতে আমাদের সাথে কানেক্টেড আছেন। আমি আজকে দারুণ একজন অতিথিকে নিয়ে এসেছি। অর্থাৎ ভালোবাসা মানুষ চিন্তা করতে গেলে জীবনের এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকুক এমন কোনো ভাবনায় ভাবতে গেলে যে মানুষটিকে ভাবতে সুবিধা হয়, মনে হয় যে এমন একটা মানুষ আমার জীবনে থাকুক, এমনই একজন ক্যারেক্টারিস্টিক্স আমার দৃষ্টিতে মনে হয়েছে, যে হয়তো তার স্বপ্নের মতো করে বড় হওয়ার চেষ্টা করেছে জীবনের কোনো একটা প্রেক্ষিতে, তারপর স্বপ্নের সমস্ত কিছু থেকে দূরে সরে গিয়ে শুধুই বাঁচতে চেষ্টা করেছে তার মনের মতো করে তার ভালোবাসার মানুষের জন্য। এমনই একজন মানুষ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত। অনেক ভালোবাসা, দারুণ শ্রদ্ধার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা আজকে আমাদের সাথে যারা আছেন তাদের সবাইকে, এবং আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, এবং ইনফ্যাক্ট আমার মুখ দিয়ে যদি ইনফরমেশন গুলো না দিই, এই তথ্যটা যদি আমি যে আজকের অতিথি তার মাধ্যমে জানতে পারি, সেটি হয়তো আমাদের জন্য অনেক ভালো হয়। আমি একটু ছোট্ট করে আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমি চিত্রনায়িকা নাহিদ আশরাফ আন্না। এখন আমি আপাতত আর ফিল্মে কাজ করছি না, বাট আমার পরিচয় ফিল্ম হিরোইন হিসাবে এখনো রয়েছে। আর আপাতত আমার একটা আন্নাস মেকওভার স্টুডিও আছে। এছাড়া আন্নাস মেকওভার স্টুডিওর পাশাপাশি আমার এবং আমার হাজবেন্ডের যৌথ একটা শপ আছে, লেডিস শপ। এছাড়াও আমি এবং আমার হাজবেন্ড দুজন মিলে কিছু নাটকে নির্বাহী প্রযোজক, এবং রিসেন্ট আমাদের একটা মুভি আসছে, ওটারও প্রযোজক আমরা। এবং আমি যত জানি না যে তুমি তোমার আর্লি এজ থেকে যখন সিনেমার মধ্যে ঢোকো, অনেক বর্ণাঢ্য ক্যারিয়ার এবং অনেক সব বিখ্যাত সব হিরোদের সাথে তোমার কাজ করার সুযোগ হয়েছে। আমি যত জানি যে অমিত হাসান সহ অনেকের সাথে, স্পেশালি কো আর্টিস্ট হিসেবে শাবনূর, দেন শাকিব খান, সবার সাথে কাজ করেছে, ডিপজল সাহেব, এবং অফকোর্স ডিপজলের সাথে প্রায় 30টার মতো মুভি তুমি করেছো। 30টা রিলিজ, এখনো আনরিলিজ রয়েছে 32টা, তো টোটাল আরো দুটো মুভি রিলিজ হবে খুব শীঘ্রই। ওকে, সাধারণ মানুষের স্টোরি নিয়ে আমি কিছু কোয়েশ্চেন তোমাকে করতে পারি কিনা, যদি তুমি পারমিট? অবশ্যই। তুমি জানো কিনা জানি না, তোমাদের মতো মানুষজন, উইথ ইউর পারমিশন আমি তুমি সম্বোধন করতেছি এই কারণে যে গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষজনকে মানুষ সব সময় নিজের আপন এবং নিজের আমাদের ভালোবাসার বা আমাদের পরিবারের একজন হিসেবেই চিন্তা করতে পছন্দ করে। আন্না যে গ্ল্যামার ওয়ার্ল্ড বিলং করে সেই জায়গাতে কিন্তু সবাই চিন্তা করে এবং সবাই ভালোবাসতে পছন্দ করে যে মানুষগুলো আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। তো ওই পৃথিবীতে যখন ছিলে, তখন ওদের সাথে যখন প্রোগ্রাম করতে, যখন এফডিসিতে একটার পর একটা শুটিং হচ্ছে, শিফট চলতেছে, তখন ওই মুহূর্তগুলো কেমন ছিল, ওই গল্পগুলো কেমন ছিল, একটু জানতে চাই। তখনকার মুহূর্তগুলো ছিল অনেকটা আমার কাছে এখনো স্বপ্নের মতো। আমার জীবনের স্বপ্নের সুন্দর মুহূর্তগুলোর মধ্যে ছিল সেই দিনগুলো। আজও আমি মিস করি, এখনো মিস করি বললে ভুল হবে। যখন আর থাকতে পারি না তখন ছুটে যাই সেই আমার ভালোবাসার এফডিসিতে, আমার সহকর্মীদের সাথে দেখা করি। আজও তাদের সাথে আমার সেই আন্তরিক সম্পর্ক রয়েছে, যেটা আমার জন্য অনেক বড় পাওয়া। ওকে, ডিপজলের আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স দেখি, অনেক হিরোইজম আছে এবং সেই সাথে ভিলেন ক্যারেক্টার গুলো আছে। এই মানুষটির সাথে তোমার
পারফর্ম করার যে মুহূর্তগুলো, এর মধ্যে কি এমন কোনো গল্প, এমন কোনো মুহূর্ত যেটা তোমাকে আমরা আমাদের সাথে শেয়ার করতে হ্যাঁ, পারবো? অনেক মজার কিছু গল্প আছে। Okay. আমার প্রথম ছবি ছিল নায়িকা হিসেবে মায়ের হাতে বেহেশতের ছবি। তো এই ফিল্মে আমার হিরো থাকেন ডিপজল সাহেব। তো ডিপজল সাহেবকে আমরা যেভাবে জানতাম, একটু রাগী, এবং রিয়েল লাইফে উনি খুব গম্ভীর, খুব কম কথা বলে। তো ওনার সাথে আমার প্রথম দিনের শর্ট ছিল দু একটা ডায়লগ। তো ডায়লগ দেওয়ার সময় তো আমার মানে সম্পূর্ণ হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল যে আমি কিভাবে ওনাকে তুই বলবো, তাও ডায়লগের মধ্যে হচ্ছে ওনাকে তুই বলতে হচ্ছে, এটাও খুব কষ্ট হচ্ছিল। এরপরে ওই একই দিনে আমাদের গানের একটা সিকোয়েন্স ছিল। গানের সিকোয়েন্স করতে যে যখনই মাসুম বাবুল ভাইয়া বলতেছে শর্ট, ওকে, আমি আর মুদ্রা টুদ্রা কিছুই করতে পারতেছি না, আমি ওনার সামনে পর্যন্ত যাচ্ছি, যে স্টিপ হয়ে যাচ্ছিলাম, আবার চলে আসতেছে, আবার বলতেছে শর্ট, আবার ওনার সামনে যাচ্ছি, মানে উনি মাসুম বাবুল, হ্যাঁ, উনি ডিপজল সাহেব আমার দিকে তাকালে আমি আর কিছু পারছি না, বাট উনি বলছে ওকে ওকে, তুমি ইজি থাকো, আমি তাকাচ্ছি না তোমার দিকে, আমি অন্যদিকে তাকাচ্ছি, দেখি তারপরে তুমি করো। এরপরে অ্যাজ ইউজুয়াল আমি নাচতে নাচতে ওনার কাছে যে ঠিক ওনার চোখের মধ্যে একটা বাড়ি দিয়ে দিলাম। যা হয়, মানে নার্ভাসনেসের চোটে এই কাজটা হয়েছিল, আমি আজও ভুলতে পারি না। হয়তো ওনার চোখের মনে মধ্যে নেই। বাড়ি কি তোমার আঁচলের বাড়ি মানে, লাগলো নাকি না, আমার হাতের হাত বাড়ি? দিয়ে, আরে মানে বলো কি, আমি নাচতে নাচতে পুরো এরকম করে ওনার চোখে হাত লাইক দিয়ে দিস, লাইক দিস। উনি অনেক ব্যথা পেয়েছিল। ও গড। তারপর পরে আর কি, এরপরে আমাকে অনেকক্ষণ বুঝাইছে যে স্বাভাবিক হও, আমি আসলে এরকম না। মানে যেমন দেখায় কেমন, আমি এরকম না। আসলে অনেক ভালো মানুষ। ওনাকে বাস্তবে যারা ওনাকে পাবে, ওনার সাথে মিশবে, তাদের ইচ্ছা করবে ওনাকে শ্রদ্ধা করতে, সম্মান করতে। সত্যি কথা বলতে যেটা অসম্ভব ভালো। এবং আমি তো জানি যে তুমি অনেকের সাথেই কাজ করেছো, রাইট? অমিত হাসান, দেন আরো যে আপকামিং মুভিজ যারা করতেছিলেন তাদের সবার সাথেই। জি। আমি কিছু টুকরো টুকরো গল্প তোমার কাছ থেকে একদম ব্যাক টু ব্যাক শুনতে চাই। হ্যাঁ, আমারও ইচ্ছা আছে। আজকে যেহেতু আমরা Please, একদম প্রাণ খুলে বলো। গল্প করার একটা সুযোগ পেলাম, আমাদের সাথে যারা আছেন তাদের সাথে কিছু শেয়ার করতে পারবো। সবচেয়ে মজার এবং বিষয়, বিশ্বাস করো না, আজকের যে প্রোগ্রামটা আমরা চিন্তাই করেছি তোমার টোটাল অটোবায়োগ্রাফি আমাদের লাভ গুরুর এই যে প্রোগ্রাম ঢাকা এফএম 90.4 এ এই ভালোবাসা বাংলাদেশের একদম আর্কাইভে হয়ে থাকো। ইনশাআল্লাহ, জানি না থাকবে কিনা, তবে চেষ্টা থাকবে। তবে আপনার সাথে গল্প করতে পারছি, এটা আমার খুব ভালো লাগছে। Okay. আমি খুব মজা পাচ্ছি। প্লিজ ক্যারি অন, সমস্ত কিছু আসুক আজকে ওই ইনশাআল্লাহ। সময়কার মুহূর্তগুলো। আমার শুরুটা আসলে হয় শিশু শিল্পী হিসাবে। আমি আমার শুরু থেকেই যাই, আমার মনে হয় এটাই ভালো হয়। আমার বাসা থেকে কখনোই কেউ রাজি ছিল না যে আমি কখনো মিডিয়াতে আসি। তারপর ছোটবেলায় আমার মামা যেহেতু মিডিয়া ব্যাকগ্রাউন্ডের ছিল, ডিরেক্টর ছিলেন, তো বাচ্চাদের ক্যারেক্টার লাগলেই আম্মুকে বলতো তোমার মেয়েটা তো ভালো দেখতে, দাও দাও নিয়ে যায়। এভাবে করে করে শাবনূর আপু থেকে শুরু করে অনেকের ছবিতে শিশু শিল্পী হিসাবে আমি কাজ করেছি। তো একটা সময় বিদ্রোহী পদ্মা নামের একটা খুব ঐতিহাসিক ছবি আমাদের বাংলাদেশে হয়েছিল। তো ওটার জন্য 13 থেকে 14 বছর একটা মেয়েকে লাগবে। তো এটার জন্য অনেক আর্টিস্টদের সিলেকশন হচ্ছিল, তার মধ্যে আমার কিছু ছবি ছিল। তো ওখান থেকে সাদেক সিদ্দিকী সাহেব আমাকে চয়েস করে। তো ওখান থেকে উনি আমাকে চয়েস করে ওই আশা ক্যারেক্টারটার জন্য আমাকে সিলেক্ট করে, আমাকে নেয়। তো তখন ওই কাজ করতে গিয়ে ওই সুবাদে আমি ওনাকে বাবা ডাকা শুরু করি, খুবই আদর করতো। আমার বিদ্রোহী পদ্মা সিনেমাটা করা হয়, তখন আই থিঙ্ক 14 এরকম হবে আমার এইজ। যেহেতু টিনেজার ক্যারেক্টার, আমি ওই কাজটা করি। এরপরে বেশ 3-4 বছর আমার প্রচন্ড গ্যাপ যায়, আর কাজ করি না, কারণ বাসা থেকে অ্যালাউ করে না। এরপর বিনোদন বিচিত্রায় আমার ছবি আমার বোন খুব শখ করে চুপি চুপি বাসায় কাউকে না বলে নর্মাল স্টুডিও থেকে তুলে ছবি দেয় বিনোদন বিচিত্রায়। তো ভাগ্যক্রমে আমি বিনোদন বিচিত্রায় 100 জন থেকে 20 জন, 20 জন থেকে 15 জন, 15 জন থেকে 10 জনে চলে আসি। এরপর সবার হেল্পেই বলবো, বা আমাকে খুব ভালোবেসে, যাদের নাম আজকে না বললেই হয় না, আঞ্জাম মাসুদ ভাই থেকে শুরু করে, দেওয়ান হাবিব ভাই থেকে, তুষার আদিত্য দা থেকে শুরু করে, তাদের সবার কাছে মনে হচ্ছিল যে না, এই মেয়েটাকে দিয়ে মনে হয় কিছু হবে। তো আমি 10 জন থেকে আমি রানার্স আপ হই। এরপরে আমার ওই ছবি দেখে আমার অফার আসে এফআই মানিকের সিনেমার, যেটা আমার শুরু, মায়ের হাতে বেহেশতের চাবি, ফিল্ম হিরোইন হিসাবে। এরপরে একের পর এক আমি ডাবিং করতে যেয়ে আমার ছবি রিলিজের আগে আমি একসাথে টানা 11টা ছবিতে সাইন করি। কতটা? 11টা। ওকে। এটা ছিল আমার জন্য অনেক বড় পাওয়া, অথবা কি বলবো, স্বপ্নের সিঁড়িতে পা রাখা যাকে বলে।
একদমই তাই। একসাথে মানে আমার ছবি তারা আগে তো আসলে ডিজিটাল ছিল না, আমরা তো 35-এ কাজ করেছি, আপনি হলে না দেখে তো আসলে আপনাকে নেওয়াটা খুব টাফ। সেখানে আমার ছবি রিলিজ না হতে জাস্ট আমি ডাবিং করতে গিয়েছি, ওটা দেখে আমাকে 11টা ছবিতে টানা সাইন করে। এবং আমি কোনো কিছু চিন্তা করিনি যে আমি শুধু একটা জিনিস চিন্তা করেছি যে আমি হিরোইন ক্যারেক্টার কিনা, এটা আমার মাথা ব্যথা ছিল না। আমার মাথা ব্যথা ছিল, আমার একটাই কথা ছিল সবসময় ডিরেক্টরদের সাথে, যে গল্পে আমার গুরুত্ব আছে কিনা, আমি ওই 1-2 গানে এসে নেচে চলে যেতে পারবো না। আমার একটাই কথা ছিল। আচ্ছা, আমার কো-অ্যাঙ্কার কি কয় এই কথার প্রেক্ষিতে? ইটস আ বোমবাস্টিং ইনফরমেশন, আমি নেচে চলে যেতে পারবো না। জুয়েল, না, একজন অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস তিনি যখনই যান, যতটুকুই কাজ করেন তিনি চান তার সেরাটা দিতে এবং এমন কিছু করতে যেটা আসলে তার নিজের জন্য করা, এবং সেটা অভিনয় কতটুকু অথবা কোন ক্যারেক্টার সেটা আসলে ততটুকু ফ্যাক্ট বোধহয় আপু ফিল করেননি। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি কিন্তু স্ট্রিমে দেখা যাচ্ছে না, কিন্তু আমি পাশ থেকেই সাথে আছি এবং আমি ভীষণ এনজয় করছি। অলরেডি কিছু কিছু প্রশ্ন আমি নিয়ে নিয়েছি, তো দেখতে পেলাম যে না, আপনি সেভাবেই আগাচ্ছেন, আমরা এভাবে যেতে চাই। গুরু, আমি চাই যে আমাদের বন্ধুরা যারা শুনছেন এবং দেখছেন, যারা দেখছেন আমি বলবো অবশ্যই আপনি লাইভটি শেয়ার করবেন আপনার ওয়ালে, যেন অন্য বন্ধুরা জয়েন করেন। ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আজকে গুরু হিতেশামের সঙ্গে চিত্রনায়িকা আন্না। ওকে, আমি ততক্ষণ পর্যন্ত আছি। এরা কিন্তু যত সহজ না, যতটা সহজ দেখায়, যত কিউটি টাইপ, পাই টাইপ অ্যাটিটিউড আমি দেখায়, এখান type। যে মুহূর্তে আমি ফ্লপ করব, যে মুহূর্তে তোমাদের পেনিট্রেশন কমে যাবে, সেই মুহূর্তে আমাকে ঘোড়া ধাক্কা করে আবার বের করে দেবে। কারণ তোমরা তো খুব ভালো করেই জানো যে তোমরা ভালো যদি বাসো, তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি দারুণ মহব্বতে আমার সাথে পায়ে পা ফেলো, তবে এরা আমাদেরকে ভালোবেসে পাশে রাখবে। আইদার আমাকে কিন্তু এখানে থাকার সুযোগ নাই, একটা মাইক্রোফোনে গুলিস্তানের মোড়ে শাহবাগের মাজারের সামনে আমাকে দাঁড়ায় থাকতে হবে, এর আর কোনো বিকল্প নাই। সো ইটস ফ্রিকিং ইম্পর্টেন্ট, তোমরা প্লিজ আমাদের ভালোবাসার সাথে থাকো, ঢাকা FM 90.4 এর সাথে থাকো। অ্যান্ড অফকোর্স যখন আমরা ভালোবাসার কথা বলছি তখন তোমরা আমার সাথেই থাকো। অনেকগুলো কমেন্টস আছে, সবাই কিন্তু একটা কথাই বলবার চেষ্টা করছে যে অনেকদিন পরে দেখছি, অনেক ভালোবাসা, আপনি ফিরে এসেছেন সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং অফকোর্স অনেকেই এই ইনফরমেশনগুলো দিচ্ছেন। শাহরিয়ার বলেছেন, আব্দুল মুক্তাদির বলেছেন, দেন আলম সরকার বলেছেন, এবং অফকোর্স জাহিদ হাসান জিসান বলেছেন, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগা সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। সুমি ফারজানা বলেছেন যে লাভ ইউ গুরু, অফকোর্স উই লাভ ইউ অল। এবং এই যে ফিরে আসা, এই যে বারবার আপনাদের কাছে আসা, আমি এবং আমাদের আজকের যে সিনেমার থেকে যে জিনিস প্রায় 30টির উপর ছবি করেছেন, তারপর সেখান থেকে নিজেকে সরিয়ে রেখেছেন, আমি জানি তার মগজে এবং মননে একটা জিনিসই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বহু মানুষের ভালোবাসার কারণ হওয়া। সেটা যে কতখানি ইম্পর্টেন্ট, কতখানি পবিত্রতম, কতখানি ভালোবাসার, এটার ব্যাখ্যার অতীত। এবং ঠিক বলতেছি বাপ, আমারও কিন্তু একই অবস্থা, আমার মনের কথাগুলোই বলছি বাবজান, আমারও একই অবস্থা। আসলে আপনার আমরা কি ভাবি, চাই? আপনার ভাবি ভালোবাসা। রাত দিন ওই একই কথা কয়, মানুষের তোমার কি ভালোবাসা। দরকার, তোমার কি দরকার, কেন করতে হবে প্রোগ্রাম? আমরা যে মানুষের ভালোবাসা চাই, এটা কি দোষের বাপ? আমার তো মনে হয় না। এই ক্ষেত্রে লোভী হওয়াটা কি দোষের? না, একদমই না, আমি মনে করি না। বাবজান, তোমার ভালোবাসা ভাবি তো ছাড়া রাত দিন ওই হবে না। কথা প্রবলেম করে, ওই একই কাহিনী আশা করে। করি আজকে কি প্রোগ্রাম দরকার? করে ভাবি আর বলবে শুধু না। একই কথা কয়, কি দরকার? না, তা আমি যে আমি আছি, তোমার আইমান আছে, আর কি দরকার? আমি ভাবিকে বলবো, ভাবি ভালোবাসাটা অনেক বড় বিষয়, এটা বিশালতা অনেক গভীর, তোমাকে চিন্তার বাইরে। তোমাকে নিকনেমে কি নামে ডাকে পরিচিত জন? আন্না। আন্না বলে ডাকে। আন্না, আন্না বলতে তো আমি তো এবারটা দক্ষিণাতে সিনেমায় চলে গেছি রে। আন্না লাগবে তাম্বরাত্রা, তামিলনাড়ুতে আন্না বড় আমি ভাই। তো ফিলে চলে গেছি। আন্না উম্মতরা তাম্বরাত্রা, ও কাট কাট পিস 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 না। কিন্তু আমার আন্নাটা ছিল হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা আসাদু আন্না থেকে রাখা, অসাধু আন্না, আলহামদুলিল্লাহ। একত্রিত করা। ওকে বাবজান, আন্না, এই কথাটাই বলতেছিলাম যে একই ঘটনা হয়তো তোমাকেও ফেস করতে হয়েছে, আমাকে প্রতি মুহূর্তে ফেস করতে হয়। এবং এটাও তো সত্যি আন্না যে স্রষ্টা তার প্রতি ব্লেসড, যে বহু মানুষের ভালোবাসার কারণ হয়। এটা কি স্রষ্টার ব্লেসিং ছাড়া সম্ভব? কখনোই সম্ভব না।
আমরা কি ইন সাম এক্সটেন্ট ব্লেসিং পাইছি নাকি? আমি ইনশাআল্লাহ, আমি তো বিশ্বাস জুয়েল, করি, আমি আল্লাহ। বিশ্বাস করি। আমার হয়তো একটা আছে, জুয়েলের 5টা, তোমার হয়তো 15টা, বাট পাইছি তো ব্লেসিং। আমার মনে হয় এটা ঘুরাই দিলে ভালো আন্না, হবে। আপনি আমিও বেশি- রাজি, আন্না, আমিও রাজি। জুয়েল ভাই মনে রাইট, আন্না। আমার সাথে রাজি হবে। হ্যাঁ, একদম, ইন্দ্রা, একদম। চন্দ্রা, ক্রা। আন্না বললে তো দুঃখে চলে যাচ্ছে আমার, বাট ইটস ট্রু না? রাইট, আমি মনে করি। আমার বাচ্চাকে আমার বউকে বলতে পারবো না, সেম গোজ টু ইউ, তুমি তোমার বাচ্চাকে বা আমার তোমার husband, ভালোবাসার মানুষকে বলতে পারো, বাট ভালোবাসার ইটস ইজ ফ্রিকিং ট্রু যে আমরা বহু মানুষের ভালোবাসা এটা অনেক বড় পাওয়া, পেতে চাই। পেতে চাই, যতদিন বেঁচে আছি, মরে যাওয়ার পরেও পেতে চাই। এই দোষের? না, কখনোই না, হতেই পারে না। আচ্ছা বলো, তোমার নাকের এই যে বাম পাশের নাকফুলটা সুন্দর দেখাচ্ছে, ডান তোমার পাশে। চোখটা ডান পাশে, এই যে আমার দিক থেকে বাম পাশে বলতেছে আর কি, তোমার দিক থেকে ডান পাশে, তোমার চোখটা প্রয়োজনের চেয়ে বেশি সুন্দর, কালারটা ব্লেসিং স্রষ্টা তোমার দিছে, আলহামদুলিল্লাহ। এটা দিয়ে যদি বহু মানুষের ভালোবাসার কারণ হতে পারো, এটা দোষে? মনে হয় না। কিরম জুয়েল, তুই কি বলিস? একদম একদম, আমি একমত। হ্যাঁ না না বললে এটা কি তো দোষের বুঝলাম না, না না, এটা একেবারে দোষের না, এটা আমাদের মানে অধিকার। এই ছোট ছোট চাওয়াগুলো কি দোষের? একেবারেই না। ইকাস পাকাস, এই যে ঝামেলা, এই যে এক ডিরেকশনে আমার মন চাচ্ছে, আর এক ডিরেকশনে সমাজ বা দেশ বা পৃথিবী না, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের গল্প আলাদা। না, আসলে এই বাংলাদেশ বাংলাদেশ দেখতে চাচ্ছে, কি করি আমরা তাহলে? আমরা কিছুই করার নেই, আমি যেটা করি, আমার মন যেটা বলে। আচ্ছা, যাচ্ছে আবার গল্পে আমি অমিত যা হাসানের ব্যাপারটা আসছিল, রাইট? দীপজলের ব্যাপার আসছে, আরো কয়েকটা হিরোয়ের গল্প শুনতে চাই, এবং তাদের সাথে তার ওই সময়কার যে আপু, chemistry অনেকেই সেগুলো কিন্তু share করতে চাই। কি কি ফিল্মে কাজ করেছেন নামগুলি জানতে চেয়েছেন, তো এখন আমরা বলবো না, এটার জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমরা চাই না যে এই নামগুলি দেখে নাম, সবাই হ্যাঁ, ট্রেলার পরে। অথবা পুরো সিনেমা দেখতে চলে যাক। আমরা এটুকু আমরা স্বার্থপরের মতো জানাবো না, সব শেষে জানাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা- হিরোইনের নাম জানতে পারেন, এটা কে বলতেছে? খালিলুর আন্না ইন্ত্রাত্তমত্রাক্কা। আমার এই নামের জন্য কিন্তু অনেক Okay. সমস্যা আমাকে পোহাতে হয়েছে বাট এক এটা সময়। ইউনিক। আচ্ছা, সুমন বলতেছে লাভ ইউ সানজিয়া কি আমাদের মধ্যে? এনিওয়ে, ওই চান্সে ওর প্রেমিকাকে হয়তো ভালোবাসা জানাচ্ছে। অনেক ভালোবাসা গুরুর জন্য, লাভ ইউ বস। দেন সাথে আছি আই লাভ ইউ, পুরোনো দিনের কথা মনে পড়ে, লাভ ইউ গুরু। আর অফকোর্স পুরোনো দিনের কথা মনে পড়বে, আমি অনেক ভালোবাসি ব্যাকগ্রাউন্ড, অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, অ্যান্ড অফকোর্স এই ধরনের সুন্দর আবহতে তোমাদের জন্য সেই ফিলটা নিয়ে আসার চেষ্টা করি, অ্যান্ড অফকোর্স তোমাদের জন্য কাব্য করতে পছন্দ করি। যখন দারুণ কোনো রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, যখন এই ধরনের কোনো কথা বলতে পছন্দ করি, যে তোমার হাতে হাত রেখে আমি স্বপ্ন দিই পারি, বরাবরের মতো আমি হয়তো হাতে লাটাই, কিন্তু জান তুমি তো সেই দূর আকাশের ঘুড়ি। তুমি জানো কিনা জানি না, আজকের স্টুডিও ঢাকা এফএম নতুন রূপে সেজেছে তুমি আমি দেখবো বলে। আমরা হাত বাড়ালে উথাল পাথাল জ্যোৎস্না আমাদেরকে দেখে মুচকে হাসি, কারণ তুমি আমি দারুণ এই ভালো লাগায় ভাসবো বলে। নিরন্তর ছুটে চলে আমি তোমাকে একটা স্বপ্নের ঘর দেব বলে, যার বাড়ি দেয়া চায়ের কাপে দিবি তুমি তৃপ্তির চুমুক। এবং এই ভালো লাগা, এই মহব্বত, এই অসম্ভব রকমের ইন্টেন্সিটি আমরা কভার করি ঢাকা এফএম 90.4 ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। আজকে যেমন এসেছে আন্না, এবং আন্না বলছিল তার জীবনের কথা, এবং বলছিল তার দারুণ কিছু গ্ল্যামারাস লাইফের কথা। এখন কথা হচ্ছে, একদিকে গ্ল্যামার লাইফ, একদিকে তার স্বপ্ন, আরেকদিকে তার বাস্তবতা, তার জীবন, তার নিঃশ্বাস। এটার মধ্যে কি কোনো সাংঘর্ষিক কোনো পিকচার তৈরি হচ্ছে? আসলে কি আন্না ভালো থাকতে পারছে এই জগৎকে ছেড়ে, নিজের মতো করে যখন ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, নাকি হতাশায় তার জীবনটা? হতাশার কথা তো আসবে না, যে চেহারা গ্ল্যামার আর নূর, কেমনে হতাশা আসে? ক্যামেরায় দেখা যাচ্ছে আমি যে একটু থ্রিল তৈরি করব, একটা অন্য রকমের একটা কিছু তৈরি করব, এটা করার চান্সই নাই। তার মুখের মধ্যে, তার চেহারার মধ্যে যে নূর, তাতে বোঝাই যাচ্ছে যে সে এখনো ভাসতেছে, অসম্ভব ভালো লাগে। শুনি বাকি হিরোদের সাথে এবং আপনার পিয়ার কলিগদের সাথে যে জীবন। আমার এরপরে তো আমার একের পর এক মুভি করা হলো, আমার অনেক কাজ করা হয়েছে অমিত হাসান সাহেবের সাথে, ফেরদৌস ভাইয়ের সাথে, রিয়াজ এগুলো কি ভাইয়ের লিড সাথে। হিসেবে কাজ করছিলেন নাকি সাপোর্টিং রোল হিসেবে? সাপোর্টিং রোল হিসেবে করেছি, আর অমিত হাসান সাহেবের সাথে লিড Lead-এ, হিসেবে করেছি, okay. আর আমান রেজা ওর সাথে করেছি বেশ 6টা অমিতের সাথে ওই মুভিটা কত কি ছিল? অমিত হাসানের সাথে ছিল স্বামীহারা সুন্দরী। স্বামী হারা সুন্দরী। ওটাতে সুন্দরী তো বটেই। আর বাকি যে মুভিগুলো হয়েছে তার মধ্যে সবচেয়ে মনে হচ্ছে যে কোন মুভিটা বেশি মাইলেজ পাইছে, যেটি আপনি পারফর্ম করেছেন তার মায়ের মধ্যে? হাতে বেচতে চাবি।
অর্থাৎ ডিপজলের সাথে সাহেবের সাথে। ওকে, তারপর এখন পর্যন্ত মানে আমাকে মানে এরকম হয় যে হয় না কিছু ল্যান্ডমার্ক হ্যাঁ, মুভি থাকে মানে যেটা কারণে আমার মানুষ এটা চিনে। এমন হয় যে কে জানি ও ডিপজলের নায়িকা হুম, আন্না, ও ডিপজলের নায়িকা, মানে এখনো বলার ওইভাবেই সময় recall করে। মানুষ আমাকে এখনো ওভাবেই বলে, মানে দর্শক যারা আছেন অনেকেই বলে ও হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, আল্লাহ ওই তো ডিপজল সাহেবের সাথে Okay, আন্না, মায়ের হাতে তারপর? বেহেশতের ছবি। এরপর আরো অনেকের সাথে কাজ করা হয়েছে, ফেরদৌস সাহেবের সাথে করেছি। আমরা ওদের সম্বন্ধে একটু জানতেও চাও, তোমার স্টোরিগুলো একটু শেয়ার করো ওদের সাথে যে যেমন আমার গল্পগুলো। খুব পছন্দের মানুষ ছিল, শ্রদ্ধার সাথেই বলতে হবে, আমাদের মরহুম মান্না ভাই। মান্না ভাইয়ের সাথে আমার বেশ কয়েকটা কাজ হয়েছে। মান্নার সম্বন্ধে একটু ডিটেইলে বলো, আমরা অনেক ইন্টারেস্টেড তার সম্বন্ধে জানতে। মান্না ভাই মানুষটা ছিল একেবারেই ওপেন টাইপের, কোনো রাগ ঢাক ছিল না তার কাছে। একটু আগে মান্না ভাই সবসময় কথাবার্তা যা বলতো সরাসরি, কোনো রাগ ঢাক সে কখনো করেনি, যা বলতো ওপেন, তার মনে যখন যেটা আসছে সে কখনো কাউকে ভয় পেত না, এবং অসম্ভব ভালো মানুষ ছিল। সে যাদেরকে আমরা ভালোবাসতো, কিন্তু ডিটেইলে শুনতে চাই, মান্নাকে অনেক ভালোবাসি আমরা। মান্না স্রষ্টা, ভাই যাদেরকে ভালোবাসতো, স্রষ্টা তোমার কাছে দোয়া, তুমি বারবার বলেছো 10 যেখানে থাকে আমি থাকাটা সেখানে ফরজ হয়ে যায়। মাবুদরে তার ভালো মন্দ বুঝি না, ওই মানুষটাকে তুমি তোমার কাছে অনেক যত্নে রাখো। অনেক ভালোবাসি মান্নাকে আমরা। আমরা Okay. সবাই মান্না ভাইকে ভালোবাসি। Okay. উনি Okay, আমরা- যখন কাউকে ভালোবাসতো, যাদেরকে তাদেরকে ভালোই বাসতো, আর যদি কাউকে অপছন্দ করতো মুখের উপরে বলে দিত। কিন্তু ওনার আরো ভালো দিক, আমি খারাপ দিক বলতে পারছি না, কারণ যতদিন ওনাকে আমরা দেখেছি কাছ থেকে এবং কাজ করেছি, ওনার মধ্যে উনি আমার সাথে খুব মজা করতো একটা, শোনো আমার না, নাম detail-এ মান্না, বলো। Please ওর নাম detail-এ মান্না। বলো। উনি সবসময় বলতেন মান্না আর আন্না। আন্না, তাহলে কি হলো, আমার ভাই পান্না আছে, তাহলে তুই আমাদের বোন। সব সময় ইভেন মান্না ভাইয়ের ওয়াইফও এই ব্যাপারটা খুবই করে নিয়েছিল, যে আমাকে এখনো শেলি ভাই ধরো মেকআপ রুমে বা শুটিং স্পটে দেখা হচ্ছে, তো স্টার্টিংটা এইভাবে, কি রে, আমি মান্না, মান্না, তুই তুই আন্না। আন্না, ও চেপ্পান্না, তুই আমার বোন, তাই তো? সব সময় এরকম করতে। ইভেন ওনার সাথে এরপরে বেশ কিছু ছবিতে কাজ করেছি, এবং ওনার বোন, উনি সারাক্ষণ আমার বোনের ক্যারেক্টার ওই করবে, অন্য কেউ করবে না, ব্যাপারগুলো এরকম ছিল। আর লাস্টে একটা হিরোইন হিসাবে করলাম কাজ, আরো 3টা সাইন করা ছিল, কিন্তু ভাইয়া তো আমাদেরকে ছেড়ে চলে গেল, পরে আর কাজগুলো করা হয়নি। যেদিন কেমন feel ছিল আন্না উনি তখন? আসলে আমি যখন- তো দেখি যে অন্যরকম স্পেশালি ব্যাপার ছিল। সেলিব্রিটিতে যখন মানে বিয়োগান্ত কোনো স্টোরি তৈরি হয়, যে দু একজনের গল্প আমরা কভার করতে পারি, তার মধ্যে অফকোর্স আমরা ক্যাটাগরিক্যালি বলতে পারি সেটা হচ্ছে মান্নার কথা। হ্যাঁ, উনি সত্যি। চলে যাওয়ার পর পিপল যেভাবে রিয়্যাক্ট করেছে, তোমার ফিলটা মানুষের কেমন ছিল? ভিড়, আমার এখনো কিছু ফুটেজ আমি দেখতে পাই উনার, একদম, সে people আমাকে were- দেখা was যাচ্ছে। so much মানে crazy and আমি তখন mad অসুস্থ actually. ছিলাম, ওনারই ছবি শুটিং করতে, যে আমার হঠাৎ নিউমোনিয়া হয়ে গেছিল। আমি এই গল্পটা শেয়ার করতে চাচ্ছি প্লিজ আপনাদের বলো, সাথে। প্লিজ বলো, মানে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, আমার প্লিজ চোখে বলো, পানি একদম চলে ডিটেলে আসছে। বলো, এগুলো জানা উচিত। আমি ও চলে ভীষণ- গেছে পৃথিবী থেকে, এগুলো মানুষের জানা উচিত, প্লিজ বলো। আমি ভীষণ অসুস্থ, উনার ছবি শুটিং করে, যে অনেক ঠান্ডা ছিল টাঙ্গাইলে। তো উনি যেদিন মারা যায় সেদিন রাত, তার আগের দিন আমাকে দেখতে আসে হসপিটালে, এসে বলি কি রে তুই শুয়ে আছিস কেন, তোর কি শুয়ে থাকার বয়স নাকি? মারা যায় তার আগের দিন? হ্যাঁ, মারা যাওয়ার দিনও সে আমাকে ফোন করেছিল, এটাই আমি শেয়ার করতে চাচ্ছিলাম। তো বলছে তুই শুয়ে আছিস কেন, তোকে শুয়ে থাকার বয়স থেকে, ওট, ওনাদের ভাষায় টাঙ্গাইলে, ওট ওট, যা যা ওট, তুই আবার শুয়ে থাকবি কেন, কাজ করতে হবে না, উঠা পর, মানে এই জাতীয় ওনাদের টোনে কথা Okay. বলতেছিল। এর পরের দিন ভাইয়া হঠাৎ ফোন দিছে, আমার এখনো মনে আছে, রাত 8টা বাজে, বলতেছে আজকে তো মুক্তি আপাদের সাথে শুটিং ছিল, তো শুটিং শেষ করে বলকে আজকে তো শুটিং শেষ, তো তোর ডাবিংটা খুব তাড়াতাড়ি করবো, তুই কি এখনো হসপিটালে আছে নাকি রিলিজ নিচ্ছে? ভাই আমাকে রিলিজ দিয়ে দিচ্ছে, আগামীকাল আমি বাসায় যাব, সমস্যা না, আমি ডাবিংটা করবো। 8টা বাজে ওনার সাথে আমি কথা বলি, মান্নার সাথে? হ্যাঁ মান্না ভাইয়ের সাথে। তো সকালবেলা আমাকে ডাক্তার, 8টা বলে কি রাত 8টা? হ্যাঁ রাত 8টায় Okay. কথা বলি। কথা বলার পর তখন উনি বলতেছিল যে আমি গুলশানের দিকে যাচ্ছি, উনি শুটিং স্পট থেকে রওনা দিচ্ছিল। রাত 8টায়? হ্যাঁ, ওকে। তো উনার অ্যাসিস্ট্যান্ট আমাকে রাত 1:30 বাজে ফোন দিছে, কিন্তু আমি তো হসপিটালে, আমি বুঝতে পারিনি, মিন্টু। পরের দিন সকাল 10টায় ডাক্তার আমাকে রিলিজ দেয় নাই, আমার এখনো মনে আছে। আমাদের আকবর ভাই, ডিরেক্টর আকবর সাহেব, আমাকে ফোন করে বলতেছে আন্না মান্না তো নাই। এটা কখন জানতেছ তুমি? সকাল 10টায়। তুমি তো রাত 8টায় নিজে কথা বললে ওর নিজে সাথে। কথা পরের দিন বলছি। সকাল 10টায় তার তুমি জানছো? অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন দিছে, যে মান্না ভাই নাই। ওকে। আমি তার ধরি নাই, সকাল 10টায় জানলাম মান্না ভাই নাই। আমি বলছি, মান্না ভাই নাই মানে কোথায় গেছে? বলে মান্না নাই, মান্না মারা গেছে। আমি না বিশ্বাস করতে আমার অনেকক্ষণ সময় লাগছে, আমি কানতেও, মানে আমি কান্নাও আসতেছিল না, আমি বুঝতেছিলাম না ব্যাপারটা কি হচ্ছে। আমি কোনো কিছু চিন্তা না করে কোন হসপিটাল শুধু শুনছি ইউনাইটেড। আমি আমার ক্যানোলা, এখনো সেই ভিডিও ফুটেজটা আছে, ক্যানোলা হাতে আমি ছুটে গেছি পাগলের মতো। ভিড়, মানুষের ভিড়ে আমরা কেউ ঢুকতে পারতেছি না। তারপর আমাদের আর্টিস্টদেরকে
আইসিইউতে নিয়ে গেল মৌসুমী আপা, আমি, শাবনুর আপু আমাকে দেখে জড়ায় ধরলো, কান্নাকাটি। মৌসুমী আপা অনেক কাঁদতেছিল, আমরা সবাই আইসিইউতে গেলাম। মান্না ভাই শুয়ে আছে, দেখে মনে হচ্ছে কি শুটিং এর কোনো সেটে সে শুয়ে আছে, মানে এখনই উঠে যাবে আর বিশ্বাস কি। হচ্ছে না। এবং পুরো মুখটা হাসি হাসি, এত মায়াবী চেহারা, এত ইনোসেন্ট, মানে হচ্ছে নূর, চুলগুলা কি সুন্দর লাগতেছে, মানে আমরা উনাকে দেখে বিশ্বাস করতে পারতেছি না উনি নাই, মনে হচ্ছে উনি বেঁচে আছে। মানে এই দৃশ্য আজও আমার মনে পড়ে, এখন আমি ভুলতে পারি না। এটাই বলতে যাচ্ছিলাম যে ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষটা যখন চলে যায়, তারপরে ওই যে বলে না পাখি চলে গেল পালক ফেলে রাখে, ব্যাপারটা অনেকটা ওরকম, স্মৃতিগুলো রয়ে যায়। মান্না, অনেক ভালোবাসি আপনাকে, আমরা অনেক শ্রদ্ধা করি। আমার বিশ্বাস যে উপর থেকে আপনি দেখতেছেন যে এখনো আজকে এই মুহূর্তকাল পর্যন্ত কেউ আপনাকে ভোলেনি, কেউ ভোলেনি। আপনাকে ভোলা সম্ভব না। আপনি দারুণভাবে ধারণ করতেন মানুষকে আপনার মনের মধ্যে, অসম্ভব ভালোবাসায় জায়গা করে দিতেন আপনার মনের মধ্যে। আমার স্পষ্টত মনে পড়ে আপনি যখন পৃথিবী থেকে চলে যান, তখন লক্ষ লক্ষ মানুষ কিভাবে পাগলের প্রায় হয়ে যায় আপনার লাশটাকে একটাবার দেখার জন্য। অসম্ভব ভালোবাসার জায়গায় আছেন আপনি। বাংলাদেশের, এটা তো আমাদের দৈন্যতা, কোনো কিছু হলে আমরা পাশের দেশে বিচরণ করার চেষ্টা করি। একটা থ্রি পিস কেনার জন্য পাশের দেশে যাই, মুভি দেখার জন্য পাশের দিকের উইন্ডোতে আমরা হয়তো উকিঝুঁকি দিই, হয়তো মুভি দেখি আমাদের বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, অথবা নেটফ্লিক্স বা অ্যামাজনে পাশের দেশকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমাদের এত সীমাবদ্ধতা, এত গরিব আমরা, ওদের একটা গানের বাজেট দিয়ে আমাদের পুরো মুভি নামায় দেয়। কিন্তু তারপরেও মান্নার মতো কিছু এক্সক্লুসিভ ট্যালেন্ট ছিল যারা এই সুযোগটা তৈরি করে দিত যে আমাদের অস্তিত্ব, আমাদের শেকড় জড়িয়ে আছে, আমাদেরকে দেখো, আমাদেরকে দেখে ভালো লাগবে তোমাদের। সো দিস ইজ দ্য ফ্রিকিং সো ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেশন। মানে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা আপনার জন্য, ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে। রাব্বুল আলমের কাছে অবশ্যই প্রার্থনা করি, মাবুদরে, বারবার তোমার মুখে আমি এভাবে তোমার 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 মতো করে বলতে শুনেছি যে 10 যেখানে থাকে সেখানে স্রষ্টা আমি, আমার থাকাটা ফরজ হয়ে যায়। তাই যদি হয় 10 না, 100 না, 1000 না, লক্ষ মানুষ মান্নাকে ভালোবাসে। মাবুদরে, যেমন যত্ন, যেমন ভালোবাসা আমাদেরকে সে মহব্বতে রেখেছিল, তেমনই মহব্বতে তুমি তাকে রাখো। এটা আমাদের প্রার্থনা, আমাদের সকলের পক্ষ থেকে। আর না, তারপরে আরো কিছু গল্প শুনতে চাই, অনেক গল্প শুনতে চাই তোমার কাছ থেকে, যেহেতু তুমি অনেকের কাছে কাজ করেছো, অনেকের সাথে তোমার কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা বলছিলাম যেখানে এই মানুষগুলোর প্রশ্নে যে পরিমাণ শ্রদ্ধাবোধ পোষণ করার কথা আমরা কিন্তু করে উঠতে না, পারিনি। আমরা আসলে করতে জাতি পারছি না। হিসাবে আমরা অনেক বেশি, আমরা পারি না, আমাদেরকে এটা অনেক আমাদের দিয়েছে। দীনতা আর কি, এটা কিন্তু আমাদের আমরা পারি দীনতা। আমি না। শুনতে চাই, প্লিজ। আমরা গুণের মানুষগুলোকে না, মূল্য আমরা- দিতে জানি না। এক্স্যাক্টলি, এটা সেজন্য আমার আমরা মনে শুনতে চাই, হয়। অনেক কথা শুনতে চাই এই যাদের সাথে কাজ করেছিল এই তাদের। তো আমি যখন কাজ করলাম, তখন কাজ করতাম, আমার সবসময় সবার সাথে মধুর সম্পর্ক ছিল। এখন যে কাজ করছি না, তারপরেও আমার প্রতিটা কোয়ার্টিস্ট যারা বেঁচে আছেন তাদের সবার সাথে আমার ভালো সম্পর্ক। ইভেন আমি যাদের সাথে কাজ করিনি, এমন অনেক বড় কিংবদন্তির আছেন যাদের সাথে আমার সম্পর্ক এখনো মধুর। তাদের মধ্যে অঞ্জনা রহমান তো আছেনই, যার সাথে আমার ফ্যামিলি সম্পর্ক। এছাড়া শাবনুর আপুর সাথে আমার ফ্যামিলি সম্পর্ক, পপি আপার সাথে, মৌসুমী আপার সাথে আমাকে অসম্ভব তারা স্নেহ করে। আমি যখন তাদের ভালোবাসা পাই, তখন মনে থাকে না যে আমি কাজ ছেড়ে চলে আসছি, আমি আসলেই ভুলে যাই। বাট ওদের গল্প শুনতে চাই। এটা খুবই খুবই আনফরচুনেট। তুমি শুনে আমার সাথে একমত হবে কিনা জানি না। না, এই মানুষগুলো, এই যে যাদের কথা বলে, পপির কথা বললে, শাবনুরের কথা বললে, মৌসুমীর কথা বললে, জানো আমি যখন প্রথম অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়, আমার মরে যাওয়াই উচিত ছিল, কেমনে আল্লাহ বাঁচায় দিছে। ভালোবাসা ফার্স্ট শুট আমি করি মৌসুমীর সামনে। মৌসুমী প্রথম দেখাতেই বলছিল, এতেশাম এই অবস্থা কেন? আমার আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়েছিল, অপারেশনের পর ফার্স্ট শুট এইটা। বলছে যে এতেশাম নিজের কেয়ার করো ভাই। মানে এই যে মহব্বত আর এই টোনটা পাইছি, এটা কয়জনকে দেখে বুঝাবো? আমরা কেন এরকম এত দীনতা আমাদের মধ্যে? আমরা কেন এই মানুষগুলোকে সহজভাবে চিন্তা করতে পারি না? পারফরমেন্স একদিকে, এর বাইরে যে একটা সাধারণ মানুষেরা, এটা আমরা ভাবতেই পারি না। ফিল্মে যারাই আছে, আমি গল্প শুনতে চাই, ওদের actual গল্প এটাই শুনতে বলতে চাই। চাই যে সেটা শাবনুর আপু, সুপারস্টার শাবনুর হোক, কিংবদন্তি অঞ্জনা রহমান হোক, তোমার সাথে কিংবা গল্প শুনতে চাই আমরা। মৌসুমী আপা হোক, সবাই কিন্তু পর্দায় আমরা একরকম, পর্দার বাইরে আমরা একেবারেই সাধারণ মানুষ। সাধারণটা শুনতে চাই একটু, বলো। সাধারণটা বলতে গেলে শাবনুর আপু রাস্তার চটপটি ছাড়া খেতেই পারে না। এর চেয়ে সাধারণ আমি কি বলবো? ও বোরখা পরে আমাকে নিয়ে সে যে রাস্তা থেকে চটপটি খাবে, এরকম পাগল।
এমনও একটা মজার কাহিনী আছে Please, বলতে থাকো, আমাদের আমরা এগুলো মৌচাক খুব শোনা মার্কেটে দরকার। আমি আর শাবনুর আপু মৌচাকে? আমি হাফ হিজাব আর সে বোরকা পরা, তো আমি বাদাম কিনছি। বাই দ্য ওয়ে, আপনারা শুনতেছেন আমাদের সাথে ঢাকা এফএম 90.4 এবং অফকোর্স ভালোবাসার বাংলাদেশ বৃহস্পতিবার 11টা বাজলে শুরু হয়ে যায়। আজকে এমন একজন মানুষ আছে সো ইম্পর্টেন্ট, বাংলাদেশের অনেকগুলো ইন্ডাস্ট্রির মধ্যে যে ইন্ডাস্ট্রির দিকে মানুষের আগ্রহ সবচাইতে বেশি থাকে, পছন্দ করুক অথবা না করুক, পাত্তা দেখ অথবা না দেখ, বাট আগ্রহের কেন্দ্রবিন্দুতে যেটা থাকে সেটাই হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। তারই একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের পাশে বসা, যে 30টার উপর সিনেমা অলরেডি করেছে, আনরিলিজড মুভি আরো বেশি আছে। সবচেয়ে বড় ব্যাপার, হয়তো সাপোর্টিং ক্যারেক্টার, হয়তো হিরোইন হিসাবে অনেকের সাথে কাজ করার সুযোগ তার হয়েছে। আজকে সে এসেছে শুধুই সে মানুষগুলোর গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। যেমন অনেক কিছু আনভিল্ড ইনফরমেশন আমরা পেলাম মান্না সম্বন্ধে। থ্যাংক ইউ আন্না, উই আর রিয়েলি রিয়েলি ব্লেসড যে যে কথাগুলো তুমি আমাদের সাথে শেয়ার করলে। এরকম আরো অনেক 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 গল্প শুনতে চাই, যে মানুষগুলো আমাদের অনেক আপন, অনেকে বুঝতে পারে না, বুঝতে চায় না, এদিক সেদিক দেখবার চেষ্টা করি। সে মানুষগুলো প্রশ্নে শ্রদ্ধাবোধ আমাদের তৈরি হওয়াটা খুব বেশি জরুরি। যেমন আমি সেজন্য যে এই গল্পগুলো গল্পটা শুনতে চাই। বলছিলাম, Okay. তো শাবনুর আপু আমরা বাদাম কিনছি অনেকগুলো বাসার জন্য, তো ওই লোকটা আপুকে, বোরখা পরা তো পুরো ঢাকা, সে আপুকে বলতেছে ইনি না ডিপজল সাহেবের নায়িকা, আপনি কি হন ওনার? আপু মুখ ঢেকে বলতেছে আমি ওর খালা হই। আমি হাসি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। পরে আমি বললাম তুমি আমার খালা হও, বাকি চুপ চুপ বলিস না আমি কে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে, তাহলে এত ইজিলি আমি বাদাম কিনতে পারবো না। মানে এতটাই স্বাভাবিক। রাস্তা থেকে যাচ্ছি, আমরা দুজন রিক্সাতে ঘুরতাম, সে রাস্তা থেকে রাস্তা সবজি টবজি পেলে কিনে ফেলতেছে। এটা তো শাবনুর আপু। ইভেন অঞ্জনা ম্যাডামের একটা গল্প বলি, খুব মজা। আপনারা আর একটু গল্প শুনতে, আমার আবার ফার্স্ট ক্লাস তো, আই এম সরি আন্না, আন্না আন্না ইন্দ্রাত্তা আন্না বললেই আমার এই সাউথ শাবনুর আপুর গল্প বলা যদি শুরু করি, এই ফার্স্ট ক্র্যাশ 2 ঘন্টা কিছু হবে না। হোয়াট এ ইমপ্রেশন, কি ধরনের ডেলিভারি, তো কি ধরনের এক্সপ্রেশন। একটা মানুষ পুরো একটা জাতিকে 18 বছর বয়সী বা 22 বছর বয়সী পুরো জাতিকে নিয়ে যেন ভাষায় নিয়ে যেত। সাবনুরের আরো গল্প সে শুনতে চাই। বাস্তবেও তাই, সে এত ভালোবাসা দিতে জানে, সে এত মানে মিষ্টি ব্যক্তি ব্যবহার মানুষটাও করতে কি পারে। এমন? ব্যক্তি মানুষটা তো এত সাধারণ, এত স্বাভাবিক, না হলে মনে হয় আমার সম্ভব না, নুপুর right? আপু কখনোই সম্ভব না। আমার সিনেমা নুপুর আপু। দেখতাম। আমি সবার জন্য শাবনুর বলছি, কিন্তু আসলে তা আমার জন্য নুপুর আপু। সিনেমা ব্যক্তি দেখতাম আর আমরা মানুষ ভাবতে যখন থাকতাম। আসলো তো তখন সে আমাদের নুপুর আপু। এই ওর কোনো কথা নেই, বাসায় যেভাবে আছে ওভাবে বোরখা পরে চল 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 আমরা একটু আসলে এই যাই, চল না চল আমরা একটু বাজার করি ও কি রাস্তা প্ল্যান থেকে। করে করতো? না, ওর কোনো প্ল্যান থাকে না কখনো। ওকে জানে না যে যখন আমাদের যায়। কপাল কেমনে ফুটতো আমরা। আমি সরি জুয়েল, মাইন্ড করিস না। না। দিনের পর দিন রাতের পর দিন যে পাগল হয়ে থাকতাম, ওর কি মায়া দয়া কিছু ছিল না? কতজনের জন্য মায়া করবে। আমি ইভেন আমার What an হাজবেন্ড expression. দুইজনই তো ওর জন্য What an crush। expression. Wow. তো সেই জিনিসগুলো কি এটা স্বপ্রণোদিত হয়ে আসতো? এটা কি ওর মধ্যে ইনবিল্ড ছিল? ওর মধ্যে ইনভলভ আমার কাছে মনে হয়, কারণ আমি ওর মধ্যে রিয়েল লাইফেও তো দেখি, মানে ওর চোখ দুটো এত মায়াবী যে আমারই প্রেমে পড়তে ইচ্ছা করে। না, তোমার প্রেমে পড়লে প্যাস লাগবে, বাট আমরা প্রেমে পড়লে বৈধ ছিল। না, But না, ওই ভালোবাসা তো সময়কার সবভাবে ও যায়। আচ্ছা, তা ঠিক। ওই সময়টাতে আমরা পাগল হয়ে যেতাম। এত মানে কি বলবো, একটা বাবলি টাইপ অ্যাটিটিউড। যেমন একজন মানুষ আমার পাশে আছে, গোটা প্রতিদিনই ঘুমতে করতেছে, আমার ঈদ মনে হচ্ছে, এই টাইপের একটা ফিল। ওর সাথে সরাসরি শাবনূর, দেখা ইউ আর হলে দ্য তাই মনে বেস্ট, হবে। ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। আমি জানি না দেশে আছো নাকি অস্ট্রেলিয়াতে আছো, অস্ট্রেলিয়াতে আছেন। ইউ আর দ্য বেস্ট। আমরা অনেক অস্ট্রেলিয়া ভালোবাসি, থেকেও আমাদের এই লাইভ স্ট্রিম দেখা যায়। অনেক ভালোবাসি, এবং অনেক অস্ট্রেলিয়া শ্রদ্ধা। থেকে হ্যাঁ, আপু, ঢাকা তুমি শোনা দেখলে যায়। আমরা খুব খুশি হব। শাবনূর, ও দেখবে, ও দেখে সব আপনার প্রোগ্রাম আপনার দেখে। আপনার সহযোগী পারফর্মার তো আছেই, মানে আপনি আমাদের এই ভেতরে অবস্থান করেন, বামে না ডানে ক্লিক করলাম, বামে, ওকে, এই হার্টে অবস্থান করেন, অ্যান্ড উই আর জাস্ট মিনিট। এরকম আমাদের বহু মানুষের ছোটবেলার প্রথম ক্র্যাশ হচ্ছেন আপনি শাবনূর। আমরা অ্যাঞ্জেলিনা জোলিকে চিনি না, আমরা জয়া ভাদুড়ি বা ক্যাটরিনা কাইফকে চিনি না। ইউ আর দ্য বেস্ট ইয়ার, ইউ আর দ্য রিয়েলি বেস্ট। এত সুন্দরভাবে আপনি পোর্ট্রে করতেন, এবং বাংলাদেশে এত লিমিটেড রিসোর্সের মধ্যে থেকে যেভাবে শুধুমাত্র নিজের পার্সোনাল ক্যারিজমা দিয়ে পুরো সিনেমাটাকে তুলে নিয়ে যেতেন। ইউ আর দ্য বেস্ট। আপনাকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে। তো যারাই আছেন আমাদের, যেমন অঞ্জনা আপার কথা বলছিলাম, এটা না বললে আমার আসলে ঠিক হবে না। অঞ্জনা রহমান কিংবদন্তি সুপারস্টার, সেও এরকম একদিন বোরখা পরে আমার মেকআপ স্টুডিওতে এসেছিল। তো আমরা দুজন নিচে একসাথে নেমে দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠবো, তো একটা মহিলা রাস্তার মধ্যে বসে আছে, ভিক্ষা করে। আমি জানি না আপুর কি হলো, সে জাস্ট মহিলাটাকে জড়ায় ধরছে,
মহিলা তো জানে না সে কাকে ধরছে, মহিলা কিন্তু বুঝতেছে না যেটা অঞ্জনা রহমান তাকে জড়ায় ধরছে। আপু তাকে জড়ায় ধরে বলতেছে, মা তুমি কি সারাদিন কিছু খাও নাই বলে 500 টাকা হাতে দিয়ে বলে কি তোমার কিছু লাগলে আরো কিছু লাগলে বলো। মানে ওই ভিখারি না হা করার দিকে তাকায়, ও তো বুঝতেছে না, ও তো জানে না কে। এখন আমি তো জানি কে কাকে জড়ায় ধরতেছে, কোনো তারতম্যতা নাই। এরা বাস্তবে বা আমরাই বললাম, আমরা যারা মিডিয়ার মানুষ, আমরা বাস্তবে অনেক বেশি সাধারণ, অনেক বেশি। ভিউয়ার্স স্পেশালি যারা ফেসবুক স্ট্রিমিং এর মাধ্যমে এবং ইউটিউবে আমাদের যে চ্যানেলের মাধ্যমে স্ট্রিমিং এর মাধ্যমে দেখছো, এন্ড অফ কোর্স ঢাকা 90.4 গোটা বাংলাদেশ থেকে যারা আমাদের সাথে শুনতেছো, ভাই আমার এবার দ্বিতীয় দফায় কোনো কমেন্ট করার আগে, কোনো মেমো বানানোর আগে, কোনো প্র্যাঙ্ক করার আগে প্লিজ একবার না 10 বার ভাবো বাংলাদেশের যে মানুষগুলো রিপ্রেজেন্ট করে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তারা কটাকার বাজেট নিয়ে কাজ করার সুযোগ পায় শুধুই তাদের পার্সোনাল ক্যারিজমা দিয়ে একটা মুভিকে টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এই চেষ্টাটা তারা এই কারণে করে যে বাংলাদেশের বিভিন্ন যেমন সেক্টর আছে না, হয়তো কোনো মানে কি বলবো, হয়তো তো কোনো নিত্য প্রয়োজনীয় মুদিখানার দোকানদার থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি পর্যন্ত যতগুলো সেক্টর আছে, তারা চিন্তা করে ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের রেসপন্সিবিলিটি বাংলাদেশকে শ্রদ্ধার সাথে সামনের দিকে রিপ্রেজেন্ট করার। কোন রকমের সমালোচনা টাইপের কোনো কিছু করার আগে একবার না 10 বার ভেবে দেখো। এবং এই যে আমরা ঢালাও ভাবে বলে দিই না যে মানুষগুলো আদৌ ভালো কিনা, এই মানুষগুলোকে আদৌ রিলাই করা যায় কিনা, এই মানুষগুলোকে আদৌ শ্রদ্ধা করা যায় কিনা, এটা ভাববার আগে এই ব্যক্তি মানুষগুলোর প্রতি একটু আলোকপাত করাটা খুব বেশি জরুরি। আজকের আমরা নারী দিবসের ঠিক প্রাক্কালে এই মানুষটিকে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক গল্প, অনেক না বলা কথা, অনেক বড় বড় সুপারস্টার স্পেশালি হিরো অ্যান্ড হিরোইন তাদের জীবনের কথা এর মুখ দিয়ে আমি শুনতে চাইবো। এবং নিজেও সে একজন সাপোর্টিং অ্যাক্টর এবং হিরোইন হিসাবে বহু বছর এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত ছিল। তার চোখে দেখা ওই মুহূর্তগুলোর কথা শুনতে চাইবো। অ্যাট লিস্ট আমরা কিছু করতে না পারি, সম্মান তো করতে পারি যারা সম্মান ডিজার্ভ করে। খুব অল্প সময়ের মধ্যে আবার ফিরে আসছি, প্লিজ আমাদের সাথেই থাকো। অ্যান্ড অফকোর্স তার জীবনের ভালোবাসা এবং সে ভালোবাসার পোস্টমর্টেম নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে হাজির হব এবং এক্সক্লুসিভ কিছু গল্প নিয়ে আসবো, যেগুলো অনেক সুপারস্টারের গল্প, যেটা তোমরা জানতে চাও। বিনিময়ে চাও একটাই, শ্রদ্ধা তার ডিজার্ভ করে, ভালোবাসা তার ডিজার্ভ করে, সে ভালোবাসা যেন আমরা দিতে পারি। ফিরে আসছি এক্ষুনি। ভালোবাসার বাংলাদেশ। বাংলাদেশে আরো একবার স্বাগত। আপনি শুনছেন ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন, এবং আপনার সঙ্গে আমি জুয়েল, এবং আপনাদের সঙ্গে আর উপস্থিত রয়েছেন গুরু তেশাম, এবং আমাদের যে আয়োজনটির জন্য সারা সপ্তাহ জুড়ে আপনারা অপেক্ষা করে থাকেন, ভালোবাসার বাংলাদেশ। এবং আমরা ছোট একটা বিরতির পরে ফিরে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে আমাদের ঢাকা FM 90.4 এর যে অফিসিয়াল ফ্যান পেজ, যেখানে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, এবং একই সঙ্গে এই লাইভ স্ট্রিমটি আপনারা আমাদের ঢাকা FM 90.4 এর যে ইউটিউব চ্যানেল, সেখানেও কিন্তু একই সঙ্গে দেখতে পাচ্ছেন। সো দুটি প্ল্যাটফর্মে আমাদের এই অনুষ্ঠানটি দেখা যাচ্ছে, এবং একটা প্ল্যাটফর্ম সারা দেশব্যাপী ঢাকা FM 90.4 যে রেডিও নেটওয়ার্ক, সেখানে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। আরো একবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি অ্যাক্ট্রেস আন্না, চিত্রনায়িকা আন্না। অনেকগুলি চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা তার হয়েছে, এবং তার পাশে কে সেটা আমরা এখন ঠিক বুঝতে পারছি না। গুরু এতেশাম আমাদের সঙ্গে রয়েছেন। দেখা যাক তিনি এই প্রশ্নের উত্তর অথবা এই রহস্য উন্মোচন করতে পারেন কিনা। স্বাগত জানাচ্ছি আরো একবার। এবং আমি জুয়েলকে অনুরোধ করেছি কমেন্টস আমরা এই ফাঁকে একটু নিয়ে নিই। ওকে, অনেক ধরনের রিকোয়েস্ট তো রয়েছে, বিশেষ করে নাদিয়া একজনকে বলেছে তাকে রেডিও শুনতে, কিন্তু সেই নাদিয়া আজকে নেই, সে কেন রেডিও শুনবে এটা নিয়েও তার একটা অভিমত এবং একটা খারাপ লাগা রয়েছে। আর আপনার উপর অনেক হুমকি যে এরপর যদি আপনি চলে যান তাহলে কিন্তু আর এত ভালোবাসতে পারবে না, সেটা জানিয়েছে সবাই। এটা তো কি দিব, এটা আপ টু ইউ, এটা উত্তর আপনাকে দিতে হবে। এই ভুল আর হবে না। আচ্ছা, এবং আন্নাকে নিয়ে অনেকেই বলেছেন, এবং খুব স্বাভাবিকভাবেই কি কি চলচ্চিত্রে কাজ করেছেন সেই প্রশ্নগুলি তো রয়েছেই। খুব ভালো লাগছে, ভালোবাসা নেবেন, অনেক দোয়া। একই সঙ্গে তিনি লিখেছেন যে আচ্ছা
আচ্ছা, একটু ছেলেবেলার কথা শুনতে চেয়েছেন আন্না আপুর। ছেলেবেলা তো আমরা কিন্তু শুনেছি, ছেলেবেলা অবশ্যই বলবো, আরো ছেলেবেলা দরকার পড়লে বলবো আজকে। এবং আমরা এটাও শুনেছি যে মানে ওই সময়টাতে আপু যখন ছেলেবেলায় ছিল, শৈশবে যাবতীয় মানে ছোট আর্টিস্ট যখন দরকার, শিশু আর্টিস্ট, তখন আপুকে নিয়ে যাওয়া হতো। তো এক ধরনের অন্যরকম পাওয়া, তাই না? অনেক বড় পাওয়া আমি মনে করি। ওকে, লাভ ইউ গুরু। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন, কমেন্টস পড়েন না ভাই। আচ্ছা, পড়ে দিলাম আপনাদের কমেন্টস। আশা করছি আমার এই কমেন্টসের চেয়ে আজকে গুরু এহতেশামের দুটি কথা এবং আমাদের অতিথি আন্নার দুটি কথা আর বেশি ইম্পর্টেন্ট। আমরা ফিরে যাই। আমি সত্যি ব্লেসড। আমি যে কথাটা বলছিলাম যে মিডিয়া সার্কিটের, এটা আমাদের বাংলাদেশের জন্য অফকোর্স একটা ট্যাবু, যে আমরা ভালো তো বাসি, এন্টারটেইন হই ঠিকই, পরক্ষণে যে শ্রদ্ধায় যে ভালোবাসা দেওয়া উচিত এই মানুষগুলোকে, সেটাকে আদতে দিই। হয়তো অনেক ক্ষেত্রে এটা ভাবতে বা বুঝতে আমাদের প্রবলেম হয় যে মানুষগুলো দিন শেষে কিন্তু তারাও একজন সাধারণ মানুষ। তাদের আপনাদের একটা ডিসলাইক বা আপনাদের একটা কমেন্ট বা আপনারা কোনোভাবে একটা মেমো ক্রিয়েট করছেন অথবা কোনোভাবে কোনো কিছু করতেছেন, সেটাও তাদের জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে। কারণ এদের দিন শেষে চাওয়া কিন্তু একটাই, সেটা তার মতো একজন প্রথিত যশা অভিনেত্রী হোক অথবা আমার মতো একজন সাধারণ টাইপের এন্টারটেইনার হোক, আমাদের চাওয়া কিন্তু দিন শেষে একটাই, আপনাদের নিউরন আপনার মনের মধ্যে ঘর করে ফেলা। এবং সেইটা যখন করতে পারি না, সেটা যখন আপনারা বুঝার পরও এমন টাইপের কোনো ডিসলাইক বাটনে ক্লিক করেন, একটা কমেন্টস করেন বা এমন কোনো একটা রিফ্লেকশন দেন সোশ্যাল মিডিয়ামে, সেটা আমাদের ভেতরের অনুভূতি এবং ভালোবাসার জায়গাটার একদম ভেঙে চলে চৌচুরি হয়ে যায়। কারণ আমি বারবার বলছিলাম যে স্রষ্টা নিজেও বলছেন যে 10 যেখানে থাকে সেখানে আমি মাবুদ, সেখানে আমার এক্সিস্ট করাটা ফরজ হয়ে যায়। ও সেই জায়গাটা আমরা বারবার স্পর্শ করতে চাই, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবকিছুকে পেছনে ফেলে। ওইটা যখন আমরা পাই না তখন অনেক বেশি কষ্ট পাই। সো যখন আপনি পাশের দেশে ভ্রমণ করতেছেন যে কোনো প্রয়োজনে, স্পেশাল আমি ইন্ডিয়ার কথা বলছি, অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো একটা মুভি দেখে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করেন, ইউ আর দ্য সো ফ্রিকিং ডুড টাইপ অ্যাটিটিউড ক্যারেক্টার, আপনি অনেক 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 আল্ট্রা মডার্ন, আপনি অনেক বিখ্যাত, ইংরেজিতে খুব সুন্দর করে কথা বলতে পারেন, তখন আমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলি। আর এভাবে যে অস্তিত্ব হারাতে যাই, তখন ভবিষ্যতে আমাদের পরিচয় দেওয়ার মতো কোনো জায়গা কিন্তু আর থাকবে না। সেই জায়গাগুলো দেওয়ার জন্য যে মানুষগুলো খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আন্না। অ্যান্ড অফকোর্স পাশে যে মানুষটি বসে আছে, সে তো শুভ্র সাদা পাঞ্জাবি পরিহিত, সে একজন বিখ্যাত পরিচালকের ছেলে এবং সে নিজেও কিন্তু তার পরিচয়ের জায়গা থেকে অনেক বেশি নিজেকে ফ্রেশ করতে সক্ষম হয়েছে। কারণ অভিনয়ের জায়গা থেকে নিজেকে নিজের মতো করে সে প্রতিষ্ঠিত করেছে। তার প্রসঙ্গে যাব, তার আগে আরেকবার আন্নার কাছে যাচ্ছে। আন্না, অ্যান্ড অফকোর্স যে কিছু মানুষ থাকে না যে বড় হওয়ার পরেও ওই বাবলি টাইপ, ওই ইনোসেন্সি তার চোখে মুখে আর তার পারিপাশে দারুণ রকম একটা ফ্লেভার ক্রিয়েট করে যায়। আপনি তেমন ধরনের একজন মানুষ, যে কথাগুলো হয়তো বিভিন্নভাবে কমেন্টসে রিফ্লেকশন আসছে। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষটা ওই একই কথা বলে যে আমাকে দেখলে 8-9 এর বাচ্চা মনে হয়। এক্স্যাক্টলি, এখনো তাই। এবং আমি শুনতে চাই যে আপনার ভালোবাসার মানুষের সাথে প্রথম কিভাবে, কেমন করে মনে হলো যে না, এই মানুষটাকে ভালোবাসি আমি, এই মানুষটার সাথে ভালোবাসার দারুণ একটা সম্পর্ক আপনি জড়িয়ে যেতে চান? খুব মজার গল্পটা ঠিক আসলে এখন তো গল্পই, এটা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। আমার সাদেক সিদ্দিকী সাহেবের, যাকে আমি শুরুতেই বলেছিলাম ছোটবেলায় বিদ্রোহী পদ্মার সময় থেকে আমি বাবা বলে সম্বোধন করি, তো ওনার একটা ফিল্মে আমাকে ফোন করে বললো যে আমার মুভি হচ্ছে, নতুন একটা হিরো নিয়েছি, তোকে কাজ করতে হবে। আমি বললাম ঠিক আছে করবো। হিরোকে বলে সাগর সিদ্দিকী। আমি বলছি ও আচ্ছা ঠিক আছে, কিছু পারে? আরে কিছু পারে না, তুই শিখাই নিস। আমি তো বুঝি নাই। গেলাম সেটে, প্রথম দিনই আমাদের শুটিং ছিল, গানের শুটিং। তো সে আমাকে কোনোভাবেই আমার হিরো ধরছে না। আমি যতই বলছি আপনি ইজি হন, সে কেন জানি খুব নার্ভাস, বুঝলাম না কেন। তারপরেও কাজ করতেছি, এর মধ্যে আমার ডিরেক্টর সাদেক সিদ্দিকী সাহেব হিরোকে সিরিয়াস ধরনের একটা বকা দিছে। এখন আমি হিরোকে বলতেছিলাম যে কি ব্যাপার, আপনার কি খারাপ লাগতেছে? সে হিরো বলতেছেন না, আমার কিছু মনে হচ্ছে না। আমি তখনও জানি না। আমি ডিরেক্টরের পাশে বসলাম, পরে বললাম বাবা আপনি হিরোকে এভাবে বলতেছেন কি মনে করে? বলে আরে ও কি মনে করবে, ও তো আমারই ছেলে। তখন আমি জানলাম যে সাগর সিদ্দিকী সাদেক সিদ্দিকীর ছেলে। যাই হোক, ওই শুটিং এ আমাদের খুব গল্প বলতে আমি একটু আপসেট ছিলাম। সে আমাকে চেয়ার আপ করার চেষ্টা করছিল, যে কদিন শুটিং ছিল। সে আমাকে কথা বলতে বলতে, কাজ করতে করতে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে যাচ্ছিল।
তারপরটা সে বললে আমার ভাল লাগবে, সে অনেক সুন্দর করে বলতে পারবে আমাদের শুরুটা কিভাবে হয়েছিল। Okay. আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জীবনে আমি এই প্রথম কোনো রেডিও শোতে আসলাম। জীবনে আমি প্রথম রেডিও কোনো চ্যানেলের একটা হেডফোন কানে নিলাম। প্রিপারেশন কোনো কিছু নেইনি, কিন্তু আমি এখানে মানে যখন আমাদের গুরুর কণ্ঠ শুনলাম, সরি আমি আমাদের কাহিনীর থেকে একটু ব্যতিক্রম। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা, আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে? এটার সিক্রেটটা কি? মানে আমি যখন আপনার কথাটা হেডফোনে শুনলাম, মানে বাস্তবের থেকে যখন আমি আপনার কণ্ঠটা, আপনার ভয়েসটা আমি হেডফোনে শুনলাম, আমি প্রিভিয়াস কথাগুলো সব ভুলে গেছি। মানে আমি আপনার কণ্ঠের এখন প্রেমে পড়ে গেছি, অনেস্টলি সেইং। মানে যদিও এর আমার শো রিলেটেড কিনা আমি জানি না, বাট আই রিয়েলি লাভ ইউর ভয়েস ফার্স্ট অফ অল। আচ্ছা, এবার অ্যাপার্ট ফ্রম বিং আমি এখন টপিকে আসি। টপিকটা ছিল আমাদের দুজনকে নিয়ে, আমাদের লাভ স্টোরি নিয়ে। প্রথমে আন্না একটু আগে, আন্নার কথা রেস ধরে বলছি, আন্না একটু আগে বললো যে এই আমি একটু নার্ভাস ছিলাম বা ওর সাথে ফ্রি ছিলাম না, ধরছিলাম না। এর পিছনে একটা রোমান্টিক কাহিনী আছে। প্রথম দেখায় অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, আর আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে ধরলে আর ছাড়ার কোনো নামগন্ধ নাই। তো এখন ধরে না, এখন এরপরে এমন ধরলাম যে শুটিং এ মনে করেন 40-50 জনের সামনে কিস করে ফেললাম। তো আর এরপরে আর ধরা বলতে কি বোঝায়, ফ্রি হয় না। এরপরে এমন ফ্রি হলাম যে আর ধরে ছাড়তেই চায় না নায়ক নায়িকারে, এরকম একটা অবস্থা। কোরিওগ্রাফার থেকে শুরু করে সবাই আমাদের প্রেম কাহিনী জানে। আর আমরা মাসুম বাবু ছিল নাকি ওখানে? না, ওখানে ইউসুফ খান ছিল, একটা অন্য ইউসুফ, অত okay. বড় মাসুম বাবুর মতো মোটামুটি Okay. ইজ গুড, ইট ইজ ওয়ার্ক। আমরা আমাদের সম্পর্কের 1 মাসের মাথায় বিয়ে করি। আমাদের মধ্যে প্রেম বলতে তেমন আমাদের যে অ্যাফেয়ার রিলেশনস গুলা যে যায়, এরকম কোনো লম্বা প্রেম করার সুযোগ পাইনি। প্রথম দিন শুটিং এ দেখা হলো, আমি আন্নাকে অ্যাকচুয়ালি চিনতামই না। মজার বিষয় হচ্ছে এটা, আমি শাবনুর আপুর তো ক্রেজি ফ্যান, অ্যাজ ওই অল আর ফ্যান অফ শাবনুর, একদম। বাট ফিল্মের আমি কোনোদিন বিএফডিসিতে এর আগে যাইনি। সো এর আগে আমি নাটকে অভিনয় করেছি, নাটকটা আমার কাছে অনেক বেশি ইউজ টু ছিল। এখন পর্যন্ত আমি প্রায় 70টা উপরে নাটকে অভিনয় করেছি। আমাদের নিজস্ব প্রোডাকশনে প্রায় 50টা মতো, আর বাইরে 20টা। আমার নিজস্ব কিছু বন্ধু আছে যারা পরিচালক, এখন ভালো কাজ করছে, তাদের কাজগুলোতেই মূলত করা হয়েছে। এছাড়া বাইরের ইউনিটগুলোতে ওভাবে কাজ করা হয়নি, কারণ আমার মনে হয়েছে যে আমাদের যে ট্রেন্ড বা আমাদের যে এটা আসলে বাইরের থেকে ফেসবুকে অনেক কমেন্টস করা, অনেকে বলা আরে কিসের এই, আরে শাকিব খান কিছু না, আরে উমুকে কিছু না, আরে তুমুকে কিছু না। একবার যদি মানে যারা বড় বড় কথা বলে তাদেরকে একবার যদি ফ্রেমের সামনে দাঁড় করায় দেওয়া হয়, তাহলে তারা বুঝতে পারবে যে কিছু না, এটা হতে কত কিছু করা লাগে। সো ইটস নট সো ইজি। আর এখন অনেক সোজা হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, আগে যারা ওরা যখন ডাবিং করেছে, ওরা যখন অভিনয় করেছে, তখন অনেক কিছু শিখতে হতো, আর ওর আগের জেনারেশন আরো বেশি শিখতে হতো। সো আমরা এমনি শাবনুরকে এত মূল্যায়ন করি না, আমরা এমনি অঞ্জনাকে মূল্যায়ন করি না, রুজিনাকে মূল্যায়ন করি না, শাবানা, ও মাই গড। জুয়েল সাগর কত সুন্দর করে কথা কয়, হ্যাঁ? কারণ তিনিও একজন আর্টিস্ট। না, আর্টিস্ট বলেন, অনেকেই তো কথা বলতে শুনেছি স্টুডিওতে। সাগর, So, ইউ আর সো গুড ডিয়ার। থ্যাংক ইউ। মানে গুরুর কাছ থেকে না বাবজান, ইউ এইটা আর সো পাওয়া গুড, really, ইউ আর সো গুড। I'm honored. এটা বারবার কিন্তু আন্না বলতেছিল, আমি উই আর সো আনফরচুনেট। বুঝতে হবে যে ধরার পরে কেন ছাড়ি নাই। আমরা তো বেকুব কেন স্টার্টিং থেকে ওকে রাখিনি। না, অবশ্যই। গিভ মি দ্য কমিটমেন্ট যে এরপরে যে কোনো প্রোগ্রাম বললে প্লিজ চলে আসবেন। আমি জীবনে এই প্রথম কোনো আরজে দেখলাম সামনাসামনি। না, আমি আরজে হচ্ছে ও, আমি স্পিকার। সরি, মানে কোন একজন বক্তা দেখলাম, বা এই জীবনে প্রথম কোনো আরজে দেখেছি, এবং এই জীবনে কোনো প্রথম রেডিও স্টেশন। অথচ আমি আই এম ডাইং ফ্যান অফ। আমার লাইফে এমন কোনো দিন নেই, হসপিটালেও যখন আমার জন্ডিসে আক্রান্ত, আমি 7 দিন যাবত হসপিটালে ভর্তি, তখনও এমন কোনো দিন যায় নাই যে আমি লাইফে রেডিও শুনি নাই। প্রতিদিন তার ঘুমাতে হলে তার একটা সো অভ্যাস, এমন headphone সত্যজিৎ রায় আর রেডিও শুনতে হয়। রেডিও, প্লিজ গিভ মি দ্য ওয়ার্ড এন্ড প্রমিস যে কোনো দিন ডাকলে প্লিজ আবার চলে আসবে। ইনশাআল্লাহ, প্রথম থেকে অবশ্যই। সাগর জান আমাদের সাথে। আমাকে ডাকলে আবার আসবো না, এটা কোনো ওকে কথা সাগর, না, যেটা আবার এই বিয়েতে ওকে যাচ্ছি স্টোরিতে যেটা বলছিলে। কোথায় ছিলাম একটু ভুলে গেছি। আমাদের প্রেম কাহিনী। ওকে, তুমি বলছিলে যে ওকে দেখে তারপরে তো সম্পর্কে একদম ইনভলভ হয়ে মানে যাওয়া। আমাদের শুরুটা আমাদের 1 মাস। হ্যাঁ, 1 মাস। তো relation। যাই হোক, এরপরে প্রথম রিলেশনে 1 মাসের মাথায় বিয়ে, অ্যাকচুয়ালি 1 মাসও না, 1 25 মাস দিন। না, মানে আমরা তো মানে ডেটিংই করি নাই। আমি এর আগে তখন আমি ইউনিভার্সিটিতে অনার মাস্টার্স লাস্ট ইয়ারে পড়তাম, মাস্টার 3rd ইয়ার আর 4th ইয়ার, আমার এটা মনে নাই। যাই হোক, এটা 2012 সালের ঘটনা।
আমার বিয়ে যেদিন হয় এর পরের দিন আমার পরীক্ষা ছিল। ফাইনাল পরীক্ষা ছিল, লাস্ট সেমিস্টারের লাস্ট এক্সাম। তো ছবির শুটিং এর মধ্যে গিয়ে ওকে পছন্দ, অ্যাকচুয়ালি ওর চেহারা কোনোদিন ঠিক মতো দেখি নাই, মজার বিষয় হচ্ছে এটাও। আর এর আগে আমার একটা অ্যাফেয়ার ছিল, সেটার ব্রেকআপ হয়েছে প্রায় 2 বছর বা 2.5 বছর আগে। এমন না যে আমি খুব মানে ইয়ে ছিলাম, কি বলে, না জানতে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয়, আমারও পাস ছিল। রিলেশনশিপের তো সবচেয়ে বড় সিক্রেটস হচ্ছে গিয়ে যে আসলে মানে ওই কোনো প্রোগ্রাম হবে বা কোনো ওই যে ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার দাঁড়ায় আছে, আর শুধু দাঁড়ায় ফটোশুট করলাম ওয়াইফের সাথে, আর জড়ায় ছবি তুললাম আমার ফেসবুকে দিলাম, এটা এইরকম রিলেশনশিপ থাকার থেকে আমার মনে হয় যে ছবি একান্তে তোলা বেশি প্রয়োজন। মানে বিয়ের 2 বছর বলেন, আর এখন আমাদের 9 বছরের উপরে হয়ে গেছে মেবি বিয়ে, হ্যাঁ। So, এতদিনে আই এম প্ল্যানিং কিডস, আমি এতদিন প্রেম করছি, আমি এটা খুব সত্যি স্ট্রাগল কথা। করছি। আর স্পেশালি আমি এখন মানে বলতে গেলে আমি যখন বিয়ে করি তখন তো আমার 1 টাকাও ইনকাম নাই। সো হোয়াট ইজ ইনকাম, হ্যাঁ, আর কিভাবে প্রফেশন করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে একটা খোটা শিক্ষাকে কাজের মূল্যবান শিক্ষা বানাইতে হয়, এটা আমার বউ আমাকে বানাইছে, আমার বলতে হবে। কারণ আমার প্রফেশনে আমি আসলে তো ইম্পসিবল ছিল আমার জন্য প্রফেশন মানে মেনটেন করা। আমি LLB অনার্স মাস্টার্স, আমি কোর্টে প্র্যাকটিস করেছি প্রায় 3 বছরের উপরে। এত বাজে লাগছে আমার লাইফের হরিবল এক্সপিরিয়েন্স, এটা বলে বোঝানো যাবে না। এরপরে আরো 2-3টা প্রফেশনে আমি ট্রাই করছি, চাকরির জন্য তো অসম্ভব। তো এরপরে আসলে বাই দ্য একজন লয়ার কিন্তু সামনে বসে ও মুখ লুকাচ্ছে। আমার সেটা একমত মনে হচ্ছে। মানে টু বি হোয়াট আই এম, এটা আমার ওয়েটা আমাকে যদি কেউ খুঁজে দিয়েছে আমার ওয়াইফ। আর এরপরে হ্যাঁ, সবাই অনেকেই বলে ফ্যামিলির মধ্যে অন্যান্যরা বলে যে হ্যাঁ বউয়ের এত সাপোর্ট, বউয়ের এত এই, বউয়ের সবকিছু ভালো, তোমার কাছে তো তোমার বউ মোটা হইলেও সুন্দরী, তোমার কাছে তো তোমার বউর চেহারার থেকে সুন্দর অন্য কেউ নাই। আমার মা আর আমার কাছে আমার বউয়ের চেহারা সবচেয়ে বেশি সুন্দর। এছাড়া বউ শাশুড়ির ব্যাপার স্যাপার গুলো তো সবসময় মানে পৃথিবীর শুরুতে যেমন ছিল লাইলি মজনু, বউ শাশুড়ির ব্যাপারটা This is absolute beauty না, ওটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওটার একটা হওয়া উচিত, ঐতিহ্য। ওটা Twist যদি থাকবে না। থাকে, Twist থাকবে তাহলে না। আসলে যদি গল্প জমবে কিভাবে, না লাইফটাও তো একদম একটা ইয়া। বোরিং হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, এরপরে আমি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আমি অ্যাকচুয়ালি সাপোর্টিং একটা বিষয় ভালো, কারণ হিরো হিসেবে ট্রাই করছিলাম, অ্যাকচুয়ালি হিরো হওয়ার চেহারাটাও নাই, যেটা সত্য কথা। আন্ডারস্ট্যান্ড, আমি এটা বিশ্বাস করি না। তারপর বলো। আর একটা ব্যাপার হচ্ছে হিরো হওয়ার জন্য, কারণ আমাকে হিরো হিসেবে পর্দাতে কোনোদিনও আমাকে ভালো লাগেনি। আমি মূলত 3-4টা ছবিতে ডান্স মোটামুটি এভারেজ করেছি, অভিনয়টা মানে অনেক লাথি গুতা খেয়ে তারপর শিখেছি। হ্যাঁ, শিখি নাই মানে মোটামুটি এখন ডায়লগ বলা শিখেছি ভাই। Negative role-টাও ভালো হোয়াট ইজ করে। অ্যাক্টিং, মানে এটা শিখতেই তো মনে 40টা নাটকের পরে বোঝা গেছে যে হোয়াট ইজ অ্যাক্টিং। এর আগে তো শুধুমাত্র চান্স পাইছি, ডায়লগ বলে যাওয়া হয়েছে, যেটা সত্য কথা। অনেকে বলে প্রথম থেকে আমার মধ্যে আগের থেকে এটা ছিল, এই ছিল, সে আগের থেকে কিছুই থাকে না। এটা কেউ বলতে পারবে না যে প্রথম দিনে সবার মধ্যে কিছু কিন্তু থাকে। সাগর, আপনি পিপলকে কানেক্ট করতে পারেন। আমি জানি না আমি এটা ভালো আপনার অভিনয় নাকি, আই ডোন্ট নো, বাট পিপলকে কানেক্ট করতে পারেন। উই অলরেডি কানেক্টেড, স্পেশালি জুয়েল, আমরা যারা আছে এখন, এবং ওনার আমি একজন এর জন্য দর্শক এখনো কানেক্ট হয়েছে। না ওই টাইপের কানেক্টেড না, তাহলে তো আমাকে তার নাকি ইনজেকশন নিতে হবে। তবে এটা ঠিক যে সত্যি এই গুণাবলী কিন্তু You have শাহরুখের that মধ্যে quality, রয়েছে। man. এটা হচ্ছে কিছু মানুষের থাকে না যে একটা ইনটিউশন পাওয়ার টু কানেক্ট উইথ দ্য পিপল। ইউ অলরেডি কানেক্টেড। হ্যাঁ, এর জন্য আমি না শুরু থেকে ওকে সবসময় বলতাম তুমি না এক কাজ করে আরজে হয়ে যাও, কিন্তু এত রেডিও শুনে আমি বলছি তুমি বাসায় কেন রাতের বেলা, না, আমি তুমি তো রেডিও radio স্টেশনে state, চলে মানে, যাও, বেঙ্গলি- সারাক্ষণ শুনতে হবে ওকে, বেঙ্গলি অডিও স্টোরিজ থেকে শুরু করে এত শুনতে পারে। লাভগুলি থেকে শুরু করে আমার তো কিছু ওকে, আমি বাকিগুলো শুনতে চাই। আই রিয়েলি লাভ দ্য ওয়ে ইউ ডেলিভারিং দ্য ইনফরমেশন। থ্যাংক ইউ। যাই হোক, আর এই হলো ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, ফিল্মের লোকজনের প্রতি একটা অ্যালার্জি, অথচ আমার বাসার মধ্যে ছোটবেলা থেকে আমি কিন্তু ফিল্মের লোকজন- ঘুরে ফিরে তোমাদের গল্প শুনতে চাই সাগর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, আমাদের এই হলো আমাদের 21 দিন বা 25 দিনের মাথায় বিয়ে, এর মাঝখানে প্রেম করেছি। ওই যে প্রথম শুট করলে, রাইট? হ্যাঁ, ওখানে তো প্রথম প্রথম shoot দেখলে করলে, তাকে, হ্যাঁ, ও আমাকে কিন্তু 7 দিন মনোযোগ দিয়ে দেখাও হয়নি, তাই না, তো? মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে বিয়ের দেখবে পরেও কোথা দেখা থেকে হয়। 7 দিনের শুটিং এর দিন 5 সে বছর পরে আমাকে মনোযোগ শুটিং দিয়ে এর শর্টে সিরিয়াসলি সে চুমু খেয়ে ফেলছে, সে দেখবে কোথা থেকে। মানে কি ওটা ক্যারেক্টার ডিমান্ড ছিল না? অটোমেটিক এটা শুনতে চাই একটু। ন্যাচারাল। কেমনে ওই সিনটা কি ছিল, কি বিষয়ে বলো? জীবনে এর আগে তো কোনো আমি গান করি নাই। Okay. না, করেছি, সরি, নাটক টাটকে করেছি, মানে এই ফিল্মের গান তো করে না, নাই। ফিল্ম না তাহলে তো এটা জমবে না। হ্যাঁ। ওকে, ফিল্মে ফার্স্ট টাইম গান। ঝাউবন, ছাউবন, কাশবন। কাশবন।
তার মাঝখানে ও এত সুন্দর গেট আপ নিয়ে মানে একবারে লাল অনেক সুন্দরী যে তোমার বউ। ড্রেস ট্রেস পরে মানে অরিজিনাল নায়িকা, আর ওর মধ্যে কিছু ব্যাপার স্যাপার তখন ছিল, এখনো আছে, এখন একটু ভাব কমছে, তখন ছিল তখন ছিল মনে করেন যে একটু মানে ওরা তো ঐশ্বরিয়া রায়কে খুব আইকন, ওদেরকে Follow খুব করে। কপি করতে, মানে ওনার হাত রাখা, ওনার কথা বলার স্টাইল, ওনার তাকানোর স্টাইল, যখন ওরা অ্যাক্টিং এর মধ্যে ঢুকে তখন তো এই জাতীয় জিনিসগুলো ওদের মধ্যে চলে আসে। তো ঝাউবন কাশবনের মাঝখানে আমিও ওই দিন একটু তামিলরা যে সকল, কারণ আমি তো এই ধরনের পোশাক পরতে রাজি না, তারপরেও Okay. মনে করেন যে বাংলা ছবি এটা একটা বাজে কনসেপ্ট হয়ে দাঁড়াইছিল মাঝখানে যে লাল ওগুলোই নীল পরতে হবে, লাল নীল বেগুনি পড়তে হবে। তো যাই হোক, লাল নীল বেগুনি পরে আমিও মোটামুটি একটু রোমান্টিক শুটিং কোথায় তোমাদের? এটা ছিল বেরিবাদ। ঝাউবন না, কাশফুল। সরি, ঝাউবন বলতেছি আমি, কাশফুল। আমি গাছের বিষয় একদম অজ্ঞ। যাই হোক, ওই কাশফুল টাশফুল, তারপরে হালকা পাতলা বাতাস বাহমান হচ্ছে রীতিমতো, আশেপাশে লোকজন, ইউনিটে বেশি লোকজন নাই, মানে 40 জন। বিশেষ করে বাবা নাই। হ্যাঁ, উনি না, ওনারা Most অন্য important. সাইডে, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট থাকলে মনে হয় হয়তো ওটা হতো না। কিন্তু ফ্লোতে হয়ে ওই দিনটাই আসলে আমার লাইফে খুব ম্যাজিক্যাল। বাট শুনতে চাই, ওটা শুনতে চাই, কিন্তু হয়নি এখন। আসলে ব্যাপারটা কি, এটা করার কোনো কারণ নাই, বিকজ ইউ আর নট ইনসেইন, কারণ ইন্টেনশনালি তুমি করেওনি তো, তুমি প্রস্তুত ছিলে না, বাট ইট ডিড ইট, রাইট? এই সাহসটা আমি হওয়া একদম উচিত না। ডিটেইলে ওই গল্পটা শুনতে চাই। হ্যাঁ, মানে এই সাহসটা হওয়া উচিত না। এই না, সাহসটা কারো- তোমার করারও কথা না, তোমার গ্রুমিং তাই বলে, বাট হয়ে গেছে, ওই হয়ে গেছে তো গল্পটা হয়ে শুনতে গেছে। আর চাই। সবচেয়ে বড় কথা, এর আগের দিন মানে ও কিন্তু কোনো মানে হিন্ট দেয় নাই, বা আমিও তাকে কোনো হিন্ট দেয়নি। এর আগের দ্বিতীয় দিনের ঘটনা, প্রথম দিন তো ওই প্রমি নামে একটা শুটিং হাউস ছিল আশুলিয়া না সে এর কোথায় আগের জানি। দিন আমাকে আমার এক্স বয়ফ্রেন্ড নিয়ে খুব সান্ত্বনা দিচ্ছিল, বুঝাচ্ছিল। না ওর আব্বা মারা গেছিল। আবার আমার আব্বাও মারা গেছে, মানে আমার লাইফে দুইটা ট্র্যাজেডি একসাথে ছিল। আমি খুব আপসেট ছিলাম আব্বাকে নিয়ে, বিশেষ করে আমার বয়ফ্রেন্ড তখন ভুলেই গেছে যে আমার কেউ ছিল, কারণ আমি আমার বাবাকে এত ভালোবাসতাম, আমি খুব আপসেট ছিলাম, তো ও আমাকে খুব বুঝাচ্ছিল। তো ওর তো কথার মধ্যে জাদু আছে, ওর কথা শুনতে শুনতে তো আমি ওর ঘরেই সেই রাত, তারপরের দিন শুটিং এ তো আমি ঘরেই আছি, আমি কি বলবো, কারণ ওর কথায় আসলেই জাদু আছে। একদমই তাই। তারপর সাগর যেটা বলছিলে যে কেমনে ঘটলো এই ঘটনাটা, যে বললে- জাদু টাদু না, এগুলো ভাব না, আচ্ছা বুঝলাম নাই কিভাবে ঘটলো। তুমি যে অলৌকিক ভাবে তোমার ঠোঁট যে অসম্ভব, ও তো অসম্ভব সুন্দরী, ওই পর্যন্ত যাওয়াটা খুব নর্মাল, বাট তোমার মধ্যে এই জিনিসটা ঘটলে কি? মানে গত দিনে সান্ত্বনা দেওয়ার পর দিন হ্যাঁ, এরকম গত একটা- দিনে সান্ত্বনা আমরা দেওয়ার ঠিক এই জায়গাটাতে আছি। ওই মায়াটা কি এত প্রলং হলো? হ্যাঁ, সান্ত্বনা দেওয়ার পরের দিন, এর আগের দিন কোনো হিন্ট তো দেওয়ার প্রশ্ন ওঠে না। আগের দিন ওকে সবাই একটু সান্ত্বনা দিচ্ছে, আমিও প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা বলেছি। এর পরের দিন যখন আমাদের শুটিং শুরু হলো, দেখলাম যে ও খুব সুন্দর একটা লাল কালারের ড্রেস পরা, আমি একটা লাল কালারের শার্ট পরা, সাদা প্যান্ট পরা, যদি আমি লাইফে কোনদিন সাদা প্যান্ট পরি না। ওই দিন ক্যারেক্টার ডিমান্ড, গানের কোরিওগ্রাফার ডিমান্ড, ক্যারেক্টার ডিমান্ড, কোরিওগ্রাফি ডিমান্ড। এখন হলে পড়তাম না। কেমন দেখাচ্ছিল তোমার ভালোবাসা মানুষকে? ওকে খুব ভালো লাগতেছিল। ওরা তো ফিল্মের মেকআপ জানে, ওরা তো জানে, দে নো হাউ টু, মানে ফিল্মে কিভাবে ডিজিটাল ক্যামেরা নতুন করে আসছে, ওরা মেকআপ নিতে জানে। আমাদেরকে তো মেকআপ ম্যান যা দিছে তাই, আমি ওগুলো তখন বুঝিও না, জানিও না। তো যাই হোক, প্রথম দিনে এসে তারপরে ইউনিট একটা ভাব আছে, ডিরেক্টরের ছেলে, তো মনে করেন আমার জন্য ছাতা ধরা, আমার জন্য পানি খাওয়ানোর লোক, নতুন হিরো হলে তো দাম দিত না। প্যাম্পার করার লোকের অভাব নাই। হ্যাঁ, লোকের অভাব নেই। তো গানের শর্ট চলতেছে, গানের কথাগুলো রোমান্টিক। দু চোখের নীল খামে, আহা, দু চোখের নীল খামে, স্বপ্ন দেখার নামে ভালোবাসার কথা লিখেছি, গানটা ছিল এরকম। সুন্দর কথা। তো এই গানের কথাগুলো খুব ভালোভাবে মাথার মধ্যে কাজ করছে। সুন্দর কাশফুল, তার মাঝখানে সুন্দরী। শটটা হচ্ছে কাশফুলের মধ্যে থেকে নায়িকা ব্যাক টু দ্য ক্যামেরা দিয়ে দাঁড়ায় থাকবে, এরপরে ঘুরে সামনে আগে আসবে, নায়ক গিয়ে জড়ায় ধরবে, এই জাতীয় একটা ম্যাজিক্যাল মুভমেন্ট। হ্যাঁ, আর আমার মধ্যে তো ছোটবেলার থেকে খামাখাই ফিল্মের হিরোদেরকে দেখে ওইভাবে, আমি ছোটবেলায় তো আলমারির উপর থেকে বহুত লাভ দিছি, বহুত ইয়ে করছি, এগুলো কপি করার টেন্ডেন্সি অনেক বেশি। তো যাই হোক, এভাবে ও যখন আগে আসলো, আমি না মানে আমার কাছে মনে হলো কি, ওই মুহূর্তে আমার অন্তরাত্মার থেকে একটা ডাক আসলো, হ্যাঁ, যে বিয়ে যদি কখনো করি, এটা এটাই ফার্স্ট করবো। ফার্স্ট আমার আগে যে এক্স ছিল, ওর প্রথম থেকেই টার্গেট ছিল বিয়ে 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 বিয়ে। শি ওয়াজ ডিভোর্সড। তার মানে তুমি সিনের মধ্যে লস্ট একদম, তখন তুমি সিনের মধ্যে তুমি lost। তোমার জীবন নিয়ে ডিসিশন নেওয়া হয়ে গেছে, ও যে দৌড়ে আসছে ওখানে ডিসিশন নেওয়া কেন সারা। জানি আমার কাছে মনে হলো এই This is the মানে, person, she যার is সাথে the বিয়ে person। করবা। হ্যাঁ, এটা খুবই ম্যাজিক্যাল, জানি কথাটা খুব ফিল্মিক মনে হবে, না, না, চাপাবাজি না, মনে হতে we পারে, understand, yeah. বাট দিস ইজ রিয়েলিটি।
আর আর তো আপনার ফ্র্যাকশন সেকেন্ডে হয় ঘটনাটা। রাইট, এবং আমাদের সোসাইটি বলেন বা আমাদের সব জায়গায় বলেন, অনেকের কিন্তু বিয়ে হচ্ছে, সংসার হচ্ছে, পুরো লাইফ পার হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, সব হচ্ছে, কিন্তু এই ম্যাজিক্যাল মুভমেন্ট কিন্তু সবার মধ্যে নাই। না, না, it's এবং a তারা very big কিন্তু thing. সব সময় একটা মানে পার্সোনাল ক্রাইসিসের মধ্যে ভোগে, যে আমি আমার মনে কি পাইলাম, কি পেয়েছি, কি জীবনে পেলাম, আই এম নট হ্যাপি, আই এম নট It's হ্যাপি। like magic At least আমি এটা তো কনফার্ম যে আমি যা চেয়েছি বা আমি যাকে ম্যাজিক্যাল পার্সন মনে করেছি সে আমার লাইফে আছে। উপর থেকে ইশারাও লাগে। এখন আমি হ্যাপি হই বা না হই, ঠিক আছে, সেটা পরের কথা। ওকে, ফিল তৈরি হলো দৌড়ে আসা। বিয়ের আগে আমি কাপিল শর্মা ছিলাম, বিয়ের পরে আমি রাজীব নিগম হয়ে গেছি, ব্যাপারগুলো এরকম। আর বিয়ে ওকে, তুমি ওর মুভ দেখেই তুমি ডিসিশন নিয়ে নিয়েছো। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই। ফ্র্যাকশন অফ সেকেন্ড হয়, উপরেরও ইশারা লাগে, উপরের স্রষ্টার ইশারা ইশারা লাগে। না, লাগে। আসলেই লাগে। ওকে, জানি ইউ হ্যাভ ডিসাইডেড যে এই সেই মানুষ যার সাথে আমি আমার জীবন প্রথম কাটাতে চাই। কোনো মেয়েকে আল্লাহ পাক আসলে লিখেই দিয়েছে না, ওভাবে। আমার প্রথম কোনো মেয়েকে লিপ কিস আমার ওয়াইফ ইন মাই লাইফ। ওকে, ডান। তো তুমি বললা যে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। প্রথম ইঙ্গিত এবং ফিল্টার টের পাইছো যে এই সেই মানুষ যার জন্য আমি তাকে নিয়ে জীবন চালাতে চাই। হ্যাঁ, অবশ্যই। তারপর তো সে কাছে আসলো, আমি কিসের হয়ে গেল। ওকে, তারপর হ্যাঁ, এরপরে এই তো এরপরে যা পুরো ইউনিটের সবাই হতভম্ব। ও অনেক লজ্জিত ফিল করেছে। আমি- তোমার ক্যারেক্টার ডিমান্ডে তো ওইটা ছিল না, right? কখনোই না, কখনোই না। আমি ওইটা শুনতে চাই, কেমনে হলো তোমার দ্বারা, এইটা শুনতে ছিল চাই। হচ্ছে জড়ায় ধরবে, সেটা থেকে সে ক্যারেক্টার ডিমান্ড ছিল যে নায়ক আসবে, একদম জড়ায় ধরবে। নায়িকা দৌড়তে দৌড়তে আসবে, বুকে সে জড়ায় থাকবো। দেবে, যেটা আমরা দেখে অভ্যস্ত, যেটা আমরা দেখে অভ্যস্ত। বুকের মধ্যে থাকবে, আশ্বস্ত করবে। এবং হ্যাঁ, কেমনে হলো এটা অটোমেটিক হয়েছে, তোমার রেডিও ছিল না, তোমার প্ল্যানও ছিল না, রাইট? No. ইউ ডিড ইট। কেমনে, কি মনে হয়, কি মনে ওই হয়েছিল? মুহূর্তটা এমন, ওই মুহূর্তে যদি আপনিও থাকেন, না, আমি থাকবো না। ওই মুহূর্তে যদি যে কোনো ব্যক্তি ইউ আর থাকে, সো গুড। এটা কেমনে হয়েছিল, মানে সরল ভাবে অ্যান্সার দিলে কেমন? চোখের সামনে সব ব্ল্যাঙ্ক, এবং মনে হবে যে ভালোবাসা ওটা মুভি টুবি কিচ্ছু ব্রেনে ছিল না? কিচ্ছু ছিল না, হ্যাঁ, টোটালি নট, কিচ্ছু ছিল না, বিলিভ মি, কিচ্ছু ছিল না। এটাই হওয়া উচিত আমার কাছে। আমরা এখন খুব প্র্যাকটিক্যাল। আর ইউ শিওর যে কিচ্ছু ছিল না? এখন যদি আমাকে 10 জন মানুষের সামনে বলা হয় আমার বউয়ের গালে চুমু খেতে, ইটস ইম্পসিবল ফর মি। আমি জানি তুমি পারবে না। আই অ্যাকনলেজ, এটাও সুন্দর কথা বললে। এটা কিন্তু বাস্তব। এটা আরোপিত হবে, এখন যেটা করলে জোর করে করা হবে, এটা আরোপিত হবে। এটা আমরা হ্যাঁ, চাইও না হ্যাঁ, তোমার হবে কাছে, না, এটা magical তোমার হবে কাছে না, আমরা হ্যাঁ। চাইও না। হ্যাঁ, কিন্তু ওই টাইমটা কি হয়েছিল তোমার? when you find the real love, when you find the right person, এই তো বললাম যে তুমি ডিসিশন নিয়ে ফেলছো যে এই মানুষটা আমার জীবনের সেরা মানুষ, হ্যাঁ, আমি রাইট? তখনই decide এবার কাছে আসলো। এবং আমি কিন্তু তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানি না। না, বুঝলাম, হ্যাঁ, but এবং একটা do or instinct die- কাজ করছিল হ্যাঁ, তোমার। do or die এর বিয়ে করতেই হবে। করতে হবে, এই ডিসিশন নিলাম, কাছে আসলো, কি হয়েছিল তখন? ধরুন এই তো আমি চোখের দিকে তাকানোর পরে আমার আর কোনো কিছু মনে নেই। এরপরে কি করেছি তাই মনে নাই। এরপরে ও খুব লজ্জা। আমি just, You have given the lip kiss, right? Oh God. একদম straight way. স্ট্রেট ওয়ে। খুবই 100% টিপিক্যাল যে বিষয়গুলি হয়, বিশেষ করে এমনটা সময় ব্রেক নেওয়া হয় যে দর্শক এবং শ্রোতাদেরকে আগ্রহ জায়গা বাড়িয়ে, ঠিক আমরা এমন একটা মোমেন্টে যেহেতু এসেছি, তো আমার একটা ক্ষুদ্র ইচ্ছা, একটা ব্রেক যদি আপনারা অ্যালাউ করেন, একটা ছোট্ট ব্রেক নিব। ইন দ্য মিন টাইম আমাদের সঙ্গে যারা রয়েছেন, বাট আমি comment এবং SMS রিকোয়েস্ট করবো সাউন্ড নিয়ে কাজ করা হোক, প্রচুর কমেন্টস আছে, যান্ত্রিক সমস্যা। ওকে, এই ব্রেকে আমরা চেক করে ফেলছি। সো যে যেখান থেকে আছেন, আপনাদের পছন্দের একটা গান আমরা শুনি, দুজনে একসঙ্গে গেয়েছেন অথবা গাইতে পছন্দ করেন। এবং সাগর ভাই প্রচুর পরিমাণে যে মিউজিক লাভার, এটা খুব ভালোভাবে বুঝতে পারি, বিকজ আমাদের ছবির ট্রু মিউজিক লাভার না হলে কেউ রেডিও শুনে না। না, সুরেও গাচ্ছিল যে গানটা গাইছে সে, দুই চোখের নিয়ে থামে। যদি তোমার ইচ্ছা হয় ওটা দাও। ওই গানটাই তো ঠিক গাচ্ছিল। এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে গানটি রেডি নেই, তুমি আমার অপরচুনিটি দাও, আচ্ছা, খুঁজে বের করাটা একটু টাফ হয়ে তুমি যাবে। অপশন দাও। আপনি অপশন দেন। না, আপনাদের পছন্দ। অন্তর দিলাম বিছায়া শব্দের উপর। অন্য ট্র্যাক, মানে তুমি ফিল্মের option- বাইরে গিয়ে, তুমি অপশন দাও। আচ্ছা, ফিল্মের বাইরে গিয়ে। একটুকু ছোঁয়া লাগে সেখানতে। Okay. Okay. কিন্তু খুব বেশি সময় বিরতি কিন্তু নেওয়া যাবে না, রাইট? খুবই ছোট, অল্প একটু ইনভলভ, 1-2 মিনিটের মধ্যে ফিরে আসছি, রাইট? হ্যাঁ, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, এবং এই ব্রেক নিয়েই আমরা ফিরে আসবো, এবং তখন কিন্তু একেবারে শেষ করব। সো সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4, চলছে ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। ওকে, আমরা এতক্ষণ ছিলাম ঢাকা 90.4 ভালোবাসা বাংলাদেশের দারুণ একটা প্রোগ্রামে। কিছু মানুষ থাকে হয়তো কিছুটা বাড়িয়ে বলে, কিছু মানুষের প্রেক্ষিত নেই। আমি কিছুটা এই জন্য থেমে গেছি যে এত সুন্দর করে নিজেকে পোর্ট্রে করতে পারে, যে চমৎকারভাবে নিজেকে ক্যানভাসে নিজের ক্যারেক্টারিস্টিক্সে, নিজের ভালোবাসাকে, মন্দবাসাকে দারুণভাবে প্রকাশ করতে পারে, সে যদি কারো প্রশংসা করে।
ইনফ্যাক্ট ইন সাম এক্সটেন্ট আমার এরকম মনে হয়েছে এই চেয়ারটা আমার জন্য না, এই চেয়ারটাতে যদি সাগরকে বসিয়ে দেওয়া হতো প্রোগ্রামটা আরো দারুণভাবে হয়তো সে রান করতে পারতো। তো এই আমি এই আরেকটি কারণে নিজেকে খুব আনফরচুনেট মনে করতেছি যে আমি বিগিনিং থেকে সাগরকে কেন নিয়ে আসিনি। কারণ আমি বহু বছর 15-16 বছর এই প্রোগ্রামের সাথে জড়িত। আমি ক্যাটাগরিক্যালি বলতেছি, কিছু ছেলে, কিছু মানুষ, কিছু পার্সোনালিটি থাকে যাদেরকে মানুষ দেখতে, শুনতে এবং জানতে পছন্দ করে। সাগর তাদের একজন। সাগর একদম প্লেটে করে তার কলিজাটাকে উপস্থাপন করতেছিল, যেটা করার ক্ষমতা খুব কম মানুষের আছে। আমি কথা বলতে গিয়ে অনেক আরোপিত, অনেক কৃত্রিমতা নিয়ে আসি। সাগর খুব সহজ সরলভাবে নিজেকে উপস্থাপন করতেছিল। এটা যে কত বড় কোয়ালিটি, এটা যে কত দারুণ একটা সম্মোহনী শক্তি, যেটা আমাকে ছুঁয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমার কো অ্যাঙ্কার জুয়েল এবং অফকোর্স যারা লিসনার শুনছেন ঢাকা FM 90.4 এর এই স্ট্রিমিং এর থ্রু দিয়ে, অ্যাট দ্য সেম টাইম চ্যানেলের থ্রু দিয়ে, ঢাকা FM এর যে রেডিও স্ট্রিমিং চ্যানেল ইউটিউবের তার থ্রু দিয়ে, অ্যান্ড অফকোর্স ঢাকা FM 90.4 এর নেটওয়ার্ক পুরো বাংলাদেশ ব্যাপী তার মাধ্যমে। সাগর, আই এম রিয়েলি ওভারহ্যামড অ্যান্ড অফকোর্স ইজ ফ্লাডেড উইথ ইউর লাভ। মানে এটা যদি সম্ভব হতো, এটা যদি সুযোগ থাকতো, ব্যাংকক ইনজেকশন নিয়ে হয়তো তোমার বান্ধবী হয়ে যেতাম। ইউ আর সো গুড, ইউ আর সো গুড। আমি লাঠিটা নিয়ে দাঁড়ায় থাকবো। না, বান্ধবী বলেছে, আমি তো বলিনি যে তুমি তো তারই না যে জোর করে মানে না বুঝে লস্ট হয়ে তোমার ভালোবাসা নিয়ে গেছে। আমি শুধু আলতো করে তার পাশে শুয়ে থাকতাম আর কি, দ্যাট ইজ ইট। কারণ কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে তাদের মধ্যে, আসলে এরকম টাইপের অলৌকিক ব্যাপার থাকে যা মানুষকে দারুণভাবে খিঁচতে থাকে তার দিকে। এরকমের একটা পার্সোনালিটি থাকে। এখানে লুক কোনো কিছু ম্যাটার করে না। অ্যান্ড অফকোর্স তার আত্মা, তার ভালো লাগা, তার মন্দ লাগায় সে এত সহজভাবে নিজেকে উপস্থাপন করে, আরেকজন মানুষকে দারুণভাবে কানেক্টেড করে। সেই কানেকশনের মধ্যে আমি পড়েছি, বহু মানুষ পড়েছে, অ্যান্ড অফকোর্স আমার ধারণা যে জুয়েলও পড়েছে, যে আমার কো অ্যাঙ্কার সাগর। আই এম সো 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 সরি যে আমি শুরুতেই কেন সাগরকে নিয়েই কথাটা শুরু করতে পারিনি। দ্য প্রোগ্রাম ইজ রিয়েলি বুমিং রাইট নাও, এবং আমি কথাটা নিয়ে নিচ্ছি যে ভবিষ্যতে যদি আমরা আবার প্রোগ্রাম করি, আমরা যদি দম্পতিকে আরেক দফায় নিয়ে আসতে পারি। ওকে, অবশ্যই ইনশাআল্লাহ। সাগর, আমরা শুনছিলাম যে হঠাৎ করে মুভি যখন এই শুটিং চলতেছে, 1 2 3 অ্যান্ড অ্যাকশন, সিরিয়াল নাম্বার বলে রিল নাম্বার বলে ডেলিভারি দেওয়া শুরু করলো। তুমি লাস্ট, তুমি ও আসতেছে যখন, তোমার ফার্স্ট ইমপ্রেশন ছিল এমন যে এই মানুষটাই দরকার, যে আমার সারা জীবনের জন্য। সেকেন্ড ইমপ্রেশন, ও যখন ক্লোজে আসলো তখন সমস্ত রকমের ইনস্ট্রাকশন, সমস্ত রকমের সবকিছু ভুলে গিয়ে একটা লিপ কিস করে বসছো। এই হচ্ছে অবস্থা। দেন তারপর থেকে ডিরেক্ট আই কন্টাক্ট, এরপরে কিস, এরপরে একদম লিপ কিস। হ্যাঁ, অবশ্যই লিপ কিস করলে বড়টাই, ছোট করে লাভ নেই। সো এরপরে হচ্ছে অন্য কেউ যদি হতো, এরপরে হয়তো বা আমার তার মধ্যে হয়তো বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এরকম কোনো কিছু কাজ করেছিল, এই জন্যই তো অন্য কেউ হলে তো সে অবশ্যই করতো। রিয়াক্ট মানে কি, সিরিয়াস রিয়াক্ট হতো, শুধু রিয়াক্টই না, সিরিয়াস রিয়াক্ট হতো, হয়তো অনেক কমপ্লেন হতো, অনেক বড় ইস্যু হতো। সাগর, এমন কি যে তোমার এই যে নিষ্পাপতা, তোমার যে না বুঝে হঠাৎ করে ফ্লোতে তোমার করে ফেলা, সেটা সেও বুঝতে পারছে। বিষয়টা কি আমিও বুঝেছি, এবং এরপরে আমি অনেকক্ষণ মানে পুরো শুটিং এ সারাদিন আমি ঘোরের মধ্যে ছিলাম। আর না, তুমিও কি টের পাইছিলা যেটা ইচ্ছে করে করেনি বান্দা? হ্যাঁ, অবশ্যই। এবং সেই যে ফ্লোতে ভাসতে ভাসতে ফিল্মে দেখায় না, মানে জাস্ট ফিল্মিং, পেছনে বিগল বাজতেছে, সুর বাজতেছে, রাইট, সেম আমার কাছে এরকম। এজন্য তোমার কাছে এটা অপরাধ মনে হয়নি? আমার অপরাধ তো মনেই হয়নি, এবং আমার মনে হচ্ছিল হ্যাঁ কিছু একটা আছে এর মধ্যে। ইউ আর জাস্ট ফ্লাডেড অ্যাওয়ে, রাইট? ওকে সাগর, এরপরে বাস্তবতার মধ্যে একটু ফেরত আসি আমরা। তো ওই ম্যাজিক্যাল মুভমেন্ট পার হয়ে যাওয়ার পরে অনেকে এটা নিয়ে হাসাহাসি করলো, অনেকে কিছু বললো, অনেকে আবার পাশ থেকে নেগেটিভ কিছু ব্যাপার স্যাপারও বললো। অনেক ফিল্মের লোকজন অনেকেই আছে, সবাই খারাপ না বা সবাই ভালো না, সব জায়গায় ভালো খারাপ মিলিয়ে কিন্তু আছে। আমি এভারেজে যদি কম্পারেটিভলি চিন্তা করি, ফিল্মের লোকজনের মধ্যে ভালোর সংখ্যাটা কিন্তু বেশি যদি আমি কম্পারেটিভলি চিন্তা করি অন্যান্য ইয়েতে। কিন্তু এখানে প্রকাশটা এত বেশি হতো যে মানুষের সমালোচনা, এটাই ফিল্মের লোকেদের সবচেয়ে বড় একটা কিন্তু প্রাপ্তি। ওদেরকে নিয়ে আলোচনা করে, এটাই তো ওদের সবচেয়ে বড় পাওয়া, ঠিক না? ওদের যদি মূল্য না থাকতো ওদেরকে নিয়ে তো আলোচনা করতো না, সাধারণ কিন্তু তো করে না। তো এরপরে ওই নেগেটিভ কমেন্টস কিছু এসেছিল, কিছু মানুষের আমাকে নিয়ে কিছু নেগেটিভ কথাবার্তা তার কাছে বলেছিল। সবকিছু মিলিয়ে ইম্প্যাক্টটা তো অন্যরকমও তার উপর পড়তে পারতো, কিন্তু তার উপরে ব্যাপারটা ম্যাজিক্যালি এমন ভাবেই কাজ করেছে যে কারো কোনো নেগেটিভ কোনো কথা
বা আমার এই কাজ বা আমার পার্সোনালিটিটা হয়তো বা তার কাছে এতটাই মোহিত করেছিল তাকে যে সে আমার মধ্যে হয়তো বা হারিয়ে গিয়েছিল, বা সামনে আমাকে নিয়ে হয়তো বা তাকে আমাকে নিয়ে চিন্তা করার মতো তার মনে কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। আমি একটু বলতে চাই, আমি আসলে কিছু ভাবতে পারিনি, এবং 1 মাসের মতো আমরা ফোনে কথা বলি। 1 মাসও না, 1 মাস 15 দিন। বললে ভুল হবে, 15-20 দিন আমরা ফোনে কথা বলি। আমি ওকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল আমি যে লাইফটা ফেলে এসেছি, ওটা মানে ফেলে এসেছি, এটা আমার নতুন একটা জীবন শুরু, অন্যরকম অনুভূতি। এটা বোঝানো যাবে না, আসলে ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না। এই ভালোবাসা বা এই কথা, এই মানুষটাকে দেখে আমার কাছে মনে হয়েছে আমি আমার সারা জীবন এর জন্য দিয়ে দিতে পারি, সারা জীবন এর সাথে এভাবেই থাকতে পারি। সে 15-20 দিনের মাথায় হঠাৎ এক রাতে ফোনে বলতেছে, খুব ক্যাজুয়াল কথার মধ্যে হঠাৎ করে বলতেছে, চলো আমরা কালকে বিয়ে করি। আমি বললাম বিয়ে? বলে হ্যাঁ বিয়ে, চলো বিয়ে করে ফেলবো। বিয়ে করবো, চলো, আমিও রাজি। মানে ব্যাপারটা এমন হলো যে এটা বিয়ে না, আমরা মনে হয় থিয়েটারে মুভি দেখতে যাবো। আমিও রাজি বিয়ে করবো, এবং সিরিয়াসলি 2 দিনের মাথায় আমরা বিয়ে করে ফেললাম। এটা আমাদের জন্য অনেক ম্যাজিক্যাল মুভমেন্ট ছিল। আচ্ছা, এই ম্যাজিক্যাল মুভমেন্টের মধ্যে একটু ছোট কমেডি ঢুকাই ভাই। জীবনে সর্বপ্রথম আমরা, এটা সত্য কথা, বানানো কোনো কথা না, আমি বানানো কোনো কথা বলছি না। আমি বিশ্বাস করি যে আপনি যদি শ্রোতাদের মন জয় করতে চান, ইউ হ্যাভ টু স্পিক রিয়েলিটি। মানে সত্যটা বললেই সবার কাছে খুব ভালো লাগে। এসে মানে সত্যটা যদি নিরস হয় তারপরেও সবার কাছে মজা লাগবে, আমি মনে করি। কৃত্রিম কোনো কিছু ভালো লাগে না অ্যাকচুয়ালি, একজন শ্রোতা হিসাবে বলছি আর কি। যাই হোক ভাই, মানে জীবনে প্রথম ডেটিং এ গেছি, গেল এক, কোথায় ডেটিং করলাম? বসুন্ধরা মার্কেট গেল, তাও বুঝলাম। মনের মাঝে একটা মুভি চয়েস করলাম, সেই মুভিটার নাম শুনেন, দুজনে একত্রে দেখছি হাত ধরে ধরে, দুজন একে অপরের দেখছি, মুভি ওভাবে দেখা হয় না। মুভির নাম হচ্ছে ঘেটুপুত্র কমলা। আমিও দেখছিলাম কমেডি বাংলা মানে আপনি চয়েসটা দেখছেন একবার, যে না আমরা মুভি মানুষ টাইটানিক দেখে, মানুষ দেখে বা এরকম কিছু দেখে, আমি ঘেটুপুত্র কমলার টিকিট কাটছি, এই হলো অবস্থা। তো এরপরে যাই হোক 15 দিনের মাথায় অ্যাপ্রোচ, এরপরে হয়তো বা 7 দিন 8 দিন সময় নিয়েছি, ও 3 দিন না, হ্যাঁ 3 দিন সময় নিয়েছি। এরপরে আমরা আর কি বিয়ে করলাম। ফ্যামিলি ইনভলভ ছিল, এমন না যে ফ্যামিলির সবাই খুব বাবা রাজি ছিল না। মানে রাজি ছিল না বা খুব সব অনেক ভিলেন হয়েছে এরকম না। হ্যাঁ, তবে অবশ্যই অনেক নেগেটিভ, আমাদের অনেক কিছু ভিলেন হয়নি, কিন্তু ভালো রাজীব টাইপের বাবা। আমার শ্বশুর তখন কিছুদিন ছিল, বাবা খুব রাগ ছিল আমাদের দুইজনের। না, আমার ফাদার একটু ডমিনেটিং নেচারের, আমি ঠিক উল্টো। মানে সে কোনো ভাবেই মানতে পারছিল না তার ছেলে একা বিয়ে করতে পারে, মানে এটা নিতে তার খুব কষ্ট হয়েছে, এবং আমাদেরকে বাসায় অ্যালাউ করে নাই। সবচেয়ে মজার বিষয়, আমার আর ওর অবস্থাটা এমন হলো, ও হঠাৎ একদিন মৌচাকে সামনে থেকে ফোন দিয়ে বলতেছে, আমি এখন মৌচাক মার্কেটের নিচে দাঁড়াইছি, তুমি এখনই চলে আসবা, যেভাবে আসো সেভাবে চলে আসবে। আমি তখন বিয়ের পরে আম্মুর সাথে আছি, আম্মু বাসাতেই। আমি কোনো কিছু চিন্তা করলাম না। আমার তখন একটা ছবি সাইন করা হয়েছিল কোরিয়াতে, শুটিং। আমি সাইনিং টাইনিং সব ভুলে গেলাম, পাসপোর্ট টাসপোর্ট সব ভুলে, আমি কোনো কথা চিন্তা না করে যে ড্রেস পরা ছিলাম ওভাবেই, আমার এখনো মনে আছে, 500 টাকা নিয়ে আমি চলে আসছি। এবং সিরিয়াসলি আমরা দুইজন আলাদা একটা বাসা নিলাম, খুব কষ্ট করে খুঁজে। সুন্দর মতো মনে হচ্ছে বাট সত্য, কিন্তু রিয়েল। আমরা বাসা না, আমাদের দিচ্ছিল না, আমাদের দুইজনকে দেখতে কেন জানি না আর আমার দুজনে অ্যাকচুয়ালি হাজবেন্ড ওয়াইফ মনে হতো না। আমি সেখানে খুব শুকনা, ও খুব শুকনা, বয়স অনেক কম, হাজবেন্ড ওয়াইফ মনে হওয়ার কোনো লজিকই নেই। আমি হলো আমার কাছে মনে হতো ওই রাতটা কাটালাম মোস্তফা ভাই। এরপরে আমরা পরের দিন বাসা সকাল থেকে খুঁজতেছি, আমাদেরকেও বাসা সব ঠিক থাকে, যখনই আমাকে আর ওকে দেখে, আপনারা দুজন হাজবেন্ড ওয়াইফ, মানে কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না যে আমরা হাজবেন্ড ওয়াইফ। আমাদের দেখতে মনে হতো না। যাই হোক, আমি তখন অনেক স্লিম ছিলাম, বয়সও কম, ওরও তো সে একই অবস্থা, তখন এই গোপ ছিল না, গোপ আমি রাখাইছি। আচ্ছা, এরপরে আমাদের সংসার টুকিটাকি স্টাইলে, ছোট স্টাইলে শুরু হলো, অনেকটা কেমন থেকে কেমন টাইপের, মানে শুরু হলো ওই যখন অভাব দরজায় টোকা দেয়, ভালোবাসা জানলা দিয়ে বের হয়ে যায়। তো এই কথাটা আমাদের ক্ষেত্রে খাটে নাই, বাট অনেক অভাব ছিল তো। হ্যাঁ, মানে হ্যাঁ, আর্থিক অনেক কষ্ট ছিল, আমরা তারপরে ওরকম কষ্ট ছিল না অ্যাকচুয়ালি। মানে আমি এতটা মানে ছিলাম না, আন্নার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল, তোমারও ছবির ছিল, মানে নায়িকা তো আগে থেকে প্রফেশনালি কাজ করতে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা ছিল কিছু, সো ওটা দিয়ে আমরা মোটামুটি। ওরও ছিল, ও আমাকে প্রথমে বলছে তুমি আপাতত খরচ করো না, আমি আগে চালাই, আমারটা শেষ হলে পরে তোমারটা শুরু হবে। এরপরে আর কি আমার কাজটা যে ওভাবে প্রফেশনে যাওয়া বা ওভাবে ইয়ে করা, এরকমও কোনো মাথা ব্যথা ছিল না, কারণ আমি জানতাম যে আমি একমাত্র সন্তান, বাবা আর থাকতে ও পারবে না, মনে করেন যে 2 বোন, সো এরা এটা এই সিনেম্যাটিক ব্যাপার বেশি দিন টিকবে না ওদের মধ্যে, এটা আমি কনফিডেন্ট ছিলাম। 3 মাসের মাথায় ওরাই পাগল হয়ে গেছে। এখন এরপরে আমরা যে বাসাটায় থাকতাম বাই মানে কোনো
হয়তো আমাদের লাক খারাপ ছিল, আমি হয়তো ওখান থেকে আসতাম না আর কখনো, বা আমরা নিজেরা ভালো ছিলাম, আমাদের আসার ইচ্ছা ছিল না। ওখানে ডাকাতি হলো আমরা যে বাসায় ছিলাম, ওইটা আরো একটা বিশাল নাটক। তোমাদের ওইটা বলতে গেলে বাসায় আমাদের এখন আমাদের বাসাতে আমার বাসা, ডাকাতি। আমরা যে আরে বলো কি? নতুন, হ্যাঁ তারপর মানে আমাদেরকে ওরা মনে টার্গেট করছিল। হতে পারে, যাই হোক, না এটা বলা উচিত হবে না, আমি জানি না, এটা ডাকাতি হয়েছে হয়তো বা অন্য বাসায় হতে পারতো, সেটা আমাদের বাসায় হয়েছে। ও বেচারাদের কপাল খারাপ, বেচারারা কিছু পায় নাই, ঠিক আছে, বেচারারা কিছুই পায় নাই। আমার মোবাইল শুধু আমরা দরজা বন্ধ করে ঘুমাইছিল। ও এটার একটু মজার কাহিনী আছে, শর্টকাট একটু বলে, আমাদের টাইম অনেক কম। সেটা হচ্ছে যে রাত্রেবেলা আমি আর আমার ওয়াইফ ঘুমায় আছি, এর মাঝখানে হঠাৎ করে আপনি দেখবেন, স্বপ্নের মতো আপনার কাছে মনে হবে যে খাটের নিচ থেকে একটা কালো ভূতের মতো কি যেন উঠতেছে, এবং সিরিয়াসলি কালো ভূতের মতো উঠতে আমি উঠতে ওকে উঠতে ডাকতেছি আর বলছি ভূত ভূত। ভূত ভূত ভূত, আমরা ভূত ধরতে গেছি, আমি ভূতের confirm গায়ে ভূত। তেল মাখানো ভূত আমাদেরকে ধাক্কা ধুক্কা দিয়ে রুম থেকে বেরোয় গেছে। এরপর আমি সন্দেহ করছি যে তখন কি স্বপ্নে আছে মনে করতে, আমরা তাই ভাবতেছি এরকম একটা বাট বাস্তবে ঘটনা ও একটা ঘটতেছে। তৈলাক্ত ভূত। ওকে, তারপর এরপরে 1.5 তলা বাসা, না 2 তলা না নিচতলা, এটা একটা খুব ফানি বিষয়। 1.5 তলা বাসা, তো ওখানে বাসাটা রামপুরে ছিল, তো ওখানে মনে করেন যে পরে পুলিশ টুলিশ আসলো। এখন আমরা কি দরজায় ইয়ে করবো, আমরা মানে ভূতই তো দরজা লাগায়। চোর এই সাইড দিয়ে ভয় পায় যে পুলিশ আসছে বাইরে, আমরা এই সাইড দিয়ে ভয় পাই যে চোর আমাদের মেরে ফেলে। খুব মানে এটার মধ্যে একটু কমেডি ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, এরপরে পুলিশ এসে উদ্ধার টুদ্ধার করছে, চোর বেচারা পালাইতে পারছে, কিছু নিয়ে যেতে পারে নাই, এটাও খুব দুঃখজনক ব্যাপার। মোবাইলটা শুধু নিয়ে এসেছে। একটা মোবাইল পাইছে মোটামুটি, এছাড়া কিছু নিতে পারে নাই। তো এরপরে আমরা ওই ঘটনার পরে আমাদের বাবা মারা খুব বেশি পরিমাণে আমাদের প্রতি কনসার্ন হয়ে গেল, আর ইয়ে হয়ে বাবা গেল, তো বললো এখনই নিয়ে আসো আমার ছেলে মেয়েকে। এখনই চলে আসে। এরপরের থেকে আমরা বাবা মার সাথে আছি, বাবা মার সাথেই চলছে। আলহামদুলিল্লাহ, যেহেতু একমাত্র সন্তান, আমরা শ্বশুর শাশুড়ি আর আমরা দুইজন, বাসার মধ্যে আমরা 4 এরপরে আমার আরেক ধরনের ফ্যামিলি লাইফে যন্ত্রণা আছে, যেমন? মানে ফ্যামিলি বলতে যন্ত্রণা কোনোদিন শেষ হবে না, কিন্তু এই যন্ত্রণার মধ্যে অনেক একটা পাওয়া আছে। 100 বার। একা থাকার থেকে যন্ত্রণা নিয়ে থাকা অনেক ভালো। আমরা তো অ্যাঞ্জেল না, মানুষ, ঝামেলা তো সেটাই, থাকতেই হয়। ঝামেলা থাকতেই হবে। তো এরপরের থেকে কি, এরপরের থেকে আমাদের মোটামুটি আমার কাজ বা হাবিজাবি সবকিছু এগুলি নিয়ে, আমাদের প্রফেশন এগুলি নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে গেলাম। তারপর ও ব্যস্ত হলো, আমারও তখন অনেকগুলো ছবি শুটিং আচ্ছা, একটু চলছিল। সময়, অনেক শব্দে কিন্তু প্রবলেম হচ্ছে, প্রচুর পরিমাণে কমেন্টস আসছে, ফিডব্যাক আসছে, যেটা আমি ব্রেকে যাওয়ার আগেও বলেছিলাম, ইটস অলরেডি বিন কন্টিনিউইং, রাইট? সাউন্ড নিয়ে প্রচুর কমপ্লেন করতেছে। ওকে, সাগর। আমরা বলছি আমি যাচ্ছিলাম যেখানে, যে এরপরে হচ্ছে তখন আমার অনেকগুলো মুভির কাজ, প্রায় 5-6টার মতো কাজ বাকি ছিল, সেগুলো করছিলাম। তো করতে করতে আমার চেঞ্জটা থেকে আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, আমার চেঞ্জ কিন্তু ওর জন্য হয়নি, আমার চেঞ্জটা শুধুমাত্র আমি নিজের থেকে হয়েছে। আমার মিডিয়া এখনো ভালোবাসি, আমি ছাড়তে পারিনি, পারবো না। হতাশা হয় কিনা আপনি জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ মাঝে মাঝে হতাশা হয় যে আমি কাজ ছেড়ে আসি, আজকে তো এই মুভিতে আমি থাকতে পারতাম। এটা হয়, না হয় বললে মিথ্যা বলা হবে, অবশ্যই হয়। কিন্তু একটা সময় যখন ওর দিকে তাকাই, যখন আমি আমার আল্লাহর কথা চিন্তা করি, যখন আমি আমার পরিবারের কথা চিন্তা করি, যখন আমি আমার বিজনেসের কথা চিন্তা করি, তখন মনে হয় আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। আমার এই চেঞ্জটা এক রাতের মধ্যে, হঠাৎ করে আমি রাতে স্বপ্নে দেখছিলাম যে কেয়ামত দেখে আমি কোনো কথা চিন্তা না করে তোবা করে ফেলি। আমার তখন ছবি শুটিং বাকি, সেই শুটিং আর করিনি, ডাবিং বাকি, সেই ডাবিং আর করিনি, হঠাৎ করে ছেড়ে দিছে। আমি হঠাৎ করে নিজেকে ছেড়ে দিয়ে, ও আমাকে, মানে আমি প্রায় 6 মাস অন্যরকম হয়ে গেছিলাম। ও আমাকে ওসিডি বলে এটাকে, আই থিঙ্ক। ও আমাকে বুঝালো, তুমি যদি নিজেকে এভাবে বন্দি করে রাখো তাহলে কিভাবে, তুমি একজন আর্টিস্ট, তুমি এরকম করতে পারো না। আচ্ছা ঠিক আছে, তুমি মিডিয়ায় কাজ করবে না, করো না, তুমি কিছু করো। তুমি তো সবসময় বলছো যে আইডেন্টি লাগবে, তোমার আইডেন্টি। তুমি আলিয়া আশরাফের মেয়ে, এটাতে তুমি বড় হতে চাও নেই। তুমি সাগর সিদ্দিকের ওয়াইফ, এটাতে তুমি খুশি না। তোমার পরিচয় আন্না, তাহলে তুমি কেন চুপ করে বসে আসো? বাসায় থাকলে তো হবে না, কিছু করো। তুমি মেকআপ আর্টিস্ট হিসেবে অনেক ভালো। আমি আপনার 6-7 এগুলার কোর্স করছিলাম বিউটিশিয়ানের মেকআপের উপরে। তো বলছে যেহেতু তুমি এত ভালো মেকআপ জানো, কিছুদিন আগেও করে আসছি একটা কোর্স, তো তুমি বিজনেস শুরু করো, বসে থেকে লাভ নেই। তো তখন আমার মনে হলো, তাই তো, এই কথাটা না বলেই পারছি না। যেমন সামনেই তো আমাদের নারী দিবস। আমার ছোটবেলা থেকে একটা সমস্যা ছিল যে আমার আব্বু বলতো আমার মেয়ে, আমার বাবা, আমার মা বলতো আমার হাজবেন্ড আলিয়া আশরাফ খান, ওনার মেয়ে। আমার ছোট থেকে প্রবলেম ছিল, আমি আমার বাবার নামে কেন পরিচিত হব? আমি আন্না, আমাকে আমার নামে চিনতে হবে, আমার আইডেন্টিটি আমার কাছে। হ্যাঁ অবশ্যই আমি আন্না, আমি আলিয়া আশরাফের মেয়ে, অবশ্যই আমি আন্না, আমি সাগর সিদ্দিকীর ওয়াইফ, কিন্তু আমি আন্না, আমাকে চিনতে হবে আলাদা করে, আমাকে কিছু হতে হবে। এটা আমি সব মেয়েদের জন্য বলবো, আইডেন্টিটিটা খুব দরকার মেয়ে মানুষের।
এখনকার অনেক জেনারেশনের মধ্যে দেখি, ছোট বড় বা আমার চেয়ে অনেক সিনিয়র আপু আন্টি, মানে এখন আসলে আমি যে প্রফেশনে আছি এখানে অনেকে আসে, আপা ভাবি খালা, খুব আপসেট, আপু কি করেন? আপু আমি কিছু করি না, আমি এখন হাউস ওয়াইফ। কি ব্যাকগ্রাউন্ড ছিল আপু? আপু আমি লয়ার ছিলাম বা আমি ডাক্তার ছিলাম, এখন কিছু করি না, আমার পরিচয় কোথায় গেল? এই যে হতাশা, কেন? হতাশার তো কোনো কারণ নেই। সুখ নিজের মাঝে, নিজের আইডেন্টিটিটা যদি আপনারা নিজেরা তৈরি করতে পারেন, সুখ এমনি এমনি আপনার জীবনে আসবে। আমি বিশ্বাস করি, আমি তাই পেয়েছি। আমি যখন নায়িকা ছিলাম তখন আমার সুখটা ছিল একরকম, এখন যখন আমি বিজনেস ওমেন এবং আমি সাগর সিদ্দিকের ওয়াইফ, এখন আমার সুখটা আর এক রকম। আমি মনে করি আমাদের সব মেয়েদের নিজের আইডেন্টিটিটা ঠিক রাখা লাগবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যে ভালোবাসা সেটা তৈরি করেছে আমার হাজবেন্ড। আর সাথে সঙ্গে যদি মানে হেল্পফুল হয়, বন্ধুর মতো হয়, হাজবেন্ড, আমি হাজবেন্ড এই ব্যাপারটা থেকে বের হয়ে তারা যদি চিন্তা করে যে আমার ওয়াইফ সেও একজন মানুষ, আমি একজন যেমন মানুষ, সে একজন মানুষ, আমরা বন্ধু, আমরা সবকিছু সমমান, তাহলে হয় কি রিলেশনটা কখনো অভাবে ভালোবাসার পালায়, আসলে পালায় না। তখন ভালোবাসার বন্ডিংটা আরো বাড়ে, এটা আমি বিশ্বাস করি। আর যেটা আমাদের দুজনের মধ্যে হয়েছে, অভাব যখন আসছে তখন মনে হচ্ছে আমরা কেউ আরো ছাড়বই না, কারণ আমাদেরকে এটা থেকে উত্তরাতে হবে এবং আমাদেরকে একসাথে সামনে আগাতে হবে। আমরা হাত ছাড়বো সেই দিন যদি এমন আল্লাহ না করুন, আল্লাহ না চাইলে হাত ছাড়বো না, ততদিনই হাত ধরে রাখবো, আল্লাহ না চাইলে হাত ছাড়া হবে না। আমার কাছে এটাই মনে হয়েছে। আর ব্যবসার ব্যাপারে যেমন ওর বিজনেসের আমি ওকে বলছি যে তোমার যেটা ভালো লাগে, যেমন বাসা থেকে খুব পেশা, তুমি কেন ওকালতি করতেছো না, তুমি কেন এটা করতেছো না, তোমার এডুকেশন কোয়ালিটি এত ভালো, তুমি বাইরেট ল করছো, তুমি বাইরে চলে যাও বউকে নিয়ে, ওর ভালো লাগে না, ওর ওকালতি পছন্দ না। আমি ওকে বলছি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাতে ফোকাস করো। আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু করেছিলাম, আমাদের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, ওর মিডিয়া পছন্দ, আমরা সেখানেও নির্বাহী প্রযোজক হিসেবে আছি। যেমন ওই যে আমি ছাড়তে পারিনি কিন্তু মিডিয়া, কারণ আমি ভালোবাসি, ওটাই তো আমার পরিচয় এনে দিয়েছে। আমি আন্না, আজকে আমি আন্না হতে পেরেছি ফিল্মের কারণে, সো আমি ওটা ভুলতে পারবো না। এর জন্য মিডিয়ার সামনে নেই, পিছনে আছি। আর আমাদের ব্যবসাটা শুরু হয়েছে আরো মূলত এই কারণে যে ঠিক আছে তাহলে ওর পছন্দ বিজনেস, তাহলে কি করা যায়, আমরা দুজন একসাথে বিজনেস করা শুরু করি। আমাদের আন্নাস মেকআপের পাশাপাশি আমি তো শুরুতেই বলেছিলাম আমাদের একটা শপ আছে লেডিস, আরো আদার্স কিছু বিজনেস আছে যেগুলো আমরা একসাথেই করছি। বাকিটা তুমি বলো, তুমি তো সুন্দর কথা বলো, আমি তো আবার বললাম। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা এত ডিটেইলে সমস্ত ইনফরমেশন কভার করার জন্য। এন্ড অফ কোর্স আমাদের সমস্যা কি, আমরা প্রতি মুহূর্তে অনেক ফেক ইনফরমেশনের ভিতর দিয়ে যাই। রাব্বুল আলামিন তোমার কাছে আমাদের ক্ষমা চাওয়ার বহুত কিছু আছে। এক মুখে তো বলি যে অসম্ভব ভালোবাসি তোমাকে, দারুণ শ্রদ্ধাবোধ তোমার প্রশ্ন, এবং আমি অসম্ভব রকমের আস্তিক একজন মানুষ। শুধু রোজাটা করার চেষ্টা করি, রোজা বলাটা সঠিক হবে না কারণ নামাজটা ঠিকভাবে পড়ি না। বাট দিস ইজ ট্রু যে বাবরি মসজিদের সময় প্রথম যখন ধ্বংসের কথা আসছিল, এই এহতেশাম, এই গরিব এহতেশাম, তখন 7-8-এ পড়ি, প্রায় কয়েকশো ছেলে নিয়ে আমি ইন্ডিয়ান এম্বাসি তখন আমি অনশন ধর্মঘট করে অবরোধ করে দিয়েছিলাম। কারণ একটাই, যে মাবুদের প্রতি যে মহব্বত, যে টান, এশকে পাগল হয়ে যাওয়ার যে মহব্বত, এটা চরমভাবে এহতেশামের মধ্যে কাজ করে। বাট ধর্ম বলতে যা বোঝায়, একজন আস্তিক হিসাবে ইসলামের যে সম্পূর্ণ আহকাম বলতে যা বোঝায়, সে আহকামগুলো পরিপূর্ণভাবে ম্যানেজ করার চলার ক্ষমতা কখনোই আমার হয়নি। কারণ আমি হচ্ছে অসম্ভব রকমের ফেক, ভণ্ড এবং অফকোর্স একজন সেলফিশ টাইপের ক্যারেক্টারিস্টিক্স, যে নিজে তার ব্যক্তি জীবনে ভালো তো থাকতে চাই, আবার পক্ষান্তরে বলতে চাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক বেশি ভালোবাসি। স্রষ্টার পথ এত সহজ না, দুইটা জিনিসের মধ্যে অসম্ভব রকমের সাংঘর্ষিকতা আছে। আমি একদিকে হয়তো এমন কিছু কাজ করতেছি যেটা রাব্বুল আলামিনের জন্য প্রেসক্রাইব না, এট দ্য সেম টাইম আবার এমন কিছু দাবি করার চেষ্টা করতেছি যে মহব্বতের আমি ভেসে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। বাট কিছু মানুষ আছে যারা নিজেদের পছন্দের এই জায়গাটাকে বেছে নেয় স্রষ্টাকে ভালোবেসে। সেই ধরনের এসেন্স পাচ্ছিলাম আন্না এবং সাগরের কথা থেকে। বাট সাগর, একটা জিনিস আপনার কাছে আমার সারেন্ডার করার আছে। আমি আসলে লিটারালি এই চেয়ারটা ডিজার্ভ করি না, কারণ আমি যে কত বড় মাত্রার বদমায়েশ এবং পুরুষতান্ত্রিক সমাজের পুরোধা আপনি কল্পনা করতে পারবেন না। আমি ঘুণাক্ষরও কল্পনা করব না। আমি নিজে পারফর্ম করব, আমি এফডিসিতে দিনের পর দিন শুটিং করব,
বাট আমি ঘৃণা করে চিন্তা করব না যে একই কাজটা আমার বউ করবে। এত এত বড় রকমের ফ্রড এবং ভণ্ড টাইপের ছেলে আমি। এট দ্য সেম টাইম একটা দুইটা দিন না, কিন্তু মাসের পর মাস আমি শুট করছি ওইখানে। কিন্তু একই ঘটনা যদি আমার বইয়ের মধ্যে স্বপ্ন হিসেবে থাকে যে সেও তার মধ্যে কিছু এক্সট্রিম লেভেলের ক্রিয়েটিভিটি আছে, সে কিন্তু প্রেজেন্ট করে বহু মানুষের ভালোবাসার কারণ হবে, ওখানে আমার দুনিয়ার আপত্তি। ওখানে আমি বলতেছি যে পুরুষতান্ত্রিক সমাজটা যেও হাজারো সাল, যাতে পুরুষতান্ত্রিক সমাজের অ্যাবসোলিউট কন্ট্রোলের মধ্যে থাকে। কাউকে ইমপ্রেস করার জন্য না হলে আমার বউকে ইমপ্রেস করার জন্য 5টা বুক ডাউন আর 10 বার বুক মানে ডাম্বেল নিয়ে আমি নিজের বডিটাকে একটা পুরুষালিত্ব টাইপের করার চেষ্টা করি। বাট যে পার্সোনালিটি দিয়ে আমার বউকে ওই পুরুষের মধ্যে রাখা উচিত, সেই কেয়ারিং অ্যাটিটিউড আমার মধ্যে একেবারেই নাই। ওই জায়গাতে আমি আসলেই নপুংসক, সাহস দেখাতে পারি না। তো এই দুবিধা আমাকে দিনের পর দিন আমাকে ভেতর থেকে শেষ করে দেয়। সাগর, এই জায়গাতে আমি অনেক ছোট তোমার চাইতে ভাই, অনেক ছোট। কারণ এই মানুষগুলো এই যে বিষয়গুলোর কথা বলতেছি, ব্যাখ্যা তো দেয়া যায় খুব সহজভাবে লাভ গুরু চেয়ারে বসে। আমরা পার্সোনাল লাইফে নিজের যখন জীবনের ঘটনা আসে তখন কিন্তু সেগুলোকে এক্সারসাইজ করতে পারি না, যা তুমি দিনের পর দিন করতে পেরেছো। যেখানে তুমি নিরবিচ্ছিন্ন ভাবে বলার চেষ্টা করেছো, ওই যে ফার্স্ট কিস, দ্য ডেপথ কিস ইন দ্য লিফ অফ দ্য মোস্ট বিউটিফুল উইমেন ইন দ্য ওয়ার্ল্ড, যার নাম আন্না, সেই দিনকার পর থেকে প্রতি মুহূর্ত তার সমস্ত কিছুর জন্য পাশে দাঁড়ায় গেছো, নিরবিচ্ছিন্ন ভাবে পাগলের মতো ভালোবাসার হাত ধরে তার পাশে থেকেছো। আমরাও কিন্তু তাকে কবুল বলে আমার ঘরে নিয়ে এসেছি। পেছনে কোনো প্রেমের গল্প ছিল না, আমার এরকম ডেপথ লিপস কিসের গল্প ছিল না, বাট কবুল বলে তো ঘরে নিয়ে এসেছি রাব্বুল আলামিনকে হাজিরে নাজিজারে, যে মাবুদরে এই মেয়েটারে আমার জীবনের মধ্যে নিয়ে আসলাম। বাট আমার পৌরুষে যখন লাগে, আমার যখন মনে হচ্ছে আমার পৌরুষ সামান্যতম খর্ব হচ্ছে, তখন কিন্তু এতটুকু ছাড় দিই না আমার বউরে। সে আধুনিকতার জায়গাতে, সত্যিকার অর্থে মানসিকতার জায়গাতে তুমি অনেক বেশি আগায়। আমার বিশ্বাস তুমি আমার সাথে বয়সে ছোট হওয়ার কথা। আমি 91 এসেছি, মনে হয় বয়সে ছোট, ওই দাবি নিয়ে তোমাকে তুমি করে বলতেছি। অবশ্যই। সুযোগ থাকলে তোমার পা ধরে ক্ষমা চাইতাম। কারণ বাস্তবে আমি কিন্তু এরকম না, যে জিনিসটা পোর্ট্রে করতেছি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরাস, আমি বাস্তবে আসলে এমন না সাগর। আমি তোমার কথাতে যতটুকু ইমপ্রেসড হয়েছি, আমি তার চেয়ে অনেক বেশি ইমপ্রেসড হয়েছি তোমার সাইকোলজিক্যাল ভিউ দেখে। ইউ আর সো রিচ। আসলে না বললেই হয় না একটা কথা, যেটা সত্যি আমার কথাটাকে আমি বুঝাতে পারছি আমার জায়গা থেকে। আমি তো মিডিয়াতে প্রায় 16-17 বছর ধরে আছি। খুব কম পুরুষ মানুষ কিন্তু নিজের সত্যটা এর সত্য কথা বা সত্যি বলে না মানুষ। এই যে আমি তোমার আমি আসার সময়, যে ধর আমি আসলাম, রাইট, আমি খুব কম মানুষকে আমি আসার সময় হঠাৎ শুনলাম যে তোমার ভাবি আমারে ফোন দিছে। আমাদের তো দরজা খুলে ফেলছে। কাউকে দরজাই খুলে ফেলছে? কোন দরজা? আমি যে মেন দরজা তোর দিয়ে গেছি। মানে আমি তো বলতেও পারি, রাইট? ওই জায়গাতে তুমি হলো বলতে কিভাবে দরজা খুলছে, মেন দরজা কারেক্ট ঠিক করবে এর জন্য দরজা খুলছে। তুমি ওদের সাথে কথা বলো এবং ওটাকে সেটেল ডাউন করো। এটাই বলতো। তাই তো বলতা, তোমাকে তো তাই জানি আমার ধারণা। তাই বলতা না? কি বলতা তুমি? তাই তো বলতাম। আর আমি কি করছি জানো? আমি আধা ঘন্টা সামনে চলে এসেছি। তোদের প্রোগ্রাম আধা ঘন্টা লেট হওয়ার পিছনে এটাও একটা রিজন। শুনে রাখ, আজকের প্রোগ্রামে আমি ব্যাগ গেছি, ব্যাগ গিয়ে আমি ডিল করছি। why I should deal on that particular thing? আমার বউ তো যথেষ্ট স্মার্ট, সে ওটা ডিল করতে পারে। এন্ড কনফিউশন আমার ঘরণীকে নিয়ে, কনফিউশন ওই মিস্ত্রিরে নিয়ে আমার কেন যাওয়া লাগবে? বুঝাতে পারছি না? পারিনি। বিশ্বাসটা আসলে ভালোবাসা। তো আমি বিশ্বাস করতেছি, বলতেছি in one sense, আবার গিয়ে ওটা হাতে কলমে দেখার চেষ্টা করতেছি। এই দরজা খুলছস কেন? দরজা খোলার আগে পারমিশন নিছস? তো তুই তোর ম্যাডামটাই কথা বলার সুযোগ দিয়েছিস তার হাজবেন্ডের সাথে? ওয়াই তাকে কথা বলার সুযোগ দিতে হবে? এতটুকু ডিসিশনটা ও কেন ইনস্ট্যান্ট নিতে পারবে না? খুব ছোট গল্প, প্রাত্যহিক জীবনের গল্প বলছি। একদম আল্লাহকে হাজার হাজার বলছিস, কথাটা সত্য। কিন্তু আজকের গল্প তুমি হলে হয়তো এটা করতে না। তুমি বলতে আন্না কি হয়েছে, দরজা খুলে গেছে। আজকে তো বাসায় আমার ইলেকট্রিশিয়ান আসছে, ও আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি তোমার মতো করো না। আমি বিরক্ত হয়ে এগুলো। আমি কি পার্থক্যটা ধরাতে পারছি সাগর? আবার আমি যখন এখানে আসছি, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটা বেঁধে রাখি, লোকে ভাবতেছে গুরু আইসা পড়ছে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আসলে আমি নিজেই তো ঠিক না, কেমনে ঠিক করব? অসম্ভব দুবিধা আমাদের মধ্যে, অসম্ভব রকমের পার্সোনালিটি সাংঘর্ষিক। আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু এই সমস্যাটা আমি ফিল করি। এই জিনিসটা তোমার কাছ থেকে আজকে দেখলাম।
এবং খুব কাছ থেকে শুনলাম, অনেক শ্রদ্ধা তোমার জন্য। কোনোদিন যদি শুনি যে এরকম তুমিও চেঞ্জ হয়ে আমার মতো হয়ে গেছো, তোমার চেয়ে বেশি কষ্ট আমি পাবো, হয়েও না ভাই। অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে আমি একটা শুধু কথা নিয়ে আসবো। আমি আর সাগরকে খুব এত মিস করছি, কথাটা বহুবার বলা হয়ে গেল, লোকে ভাববে যে গুরুর মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠতেছে, একটু ঢেলে যাচ্ছে, কখন না ব্যাংককে গিয়ে ইনজেকশন নিয়ে বান্ধবী ওর সাথে সংসার না শুরু করে দেয়। বাট আই রিয়েলি মিন ইট। যে মানুষগুলো যে কথাগুলো বলে ব্যক্তি জীবনে, প্রাত্যহিক জীবনে সেটা যেন এক্সারসাইজ করে, সেই জিনিসটা ইজ ভেরি ফ্রিকিং ইম্পর্টেন্ট, যা আমি না। জুয়েল কিনা আমি জানি না, জুয়েল তুই এরকম? আমরা অনুষ্ঠান শেষের দিকে একেবারে অবশ্যই আমরা এরকম না, এবং তুই হয়তো এরকম, আমি এরকম না। আজকে আমরা অবশ্যই কিছু ভালো গুণাবলীর কথা শুনলাম, জানলাম, এবং সেটা যদি সত্যিই অ্যাপ্লাই করতে পারি আমাদের ব্যক্তি জীবনে। জুয়েল আবার প্রফেশনাল আর যে মতো ডেলিভারি দিল, আমরা আসলে ওখান থেকে অনেক দূরে সরে গেছি। আমি জানতামই না আপনি আমার আমাকে একটা ছোট্ট প্রশ্ন একটা কথা করবেন। আছে, যদি আমি অনুমতি পাই শেষের Please, দিকে একদম বলার, শেষ মুহূর্তে। সেটা আমার মনে হয় তুমি আরো বললে ভালো হতো এই কথাটা। যে কিছুদিন আগে কিছু প্রবলেম দেখলাম মিডিয়ার কিছু পার্সনদের মধ্যে। আমার কাছে মনে হয় কি, নাসির বা এই প্রসঙ্গ না শুধু নাসির না, সবাই অনেকে, Media মানে কার আজকে প্রসঙ্গ? আমি দেখতে Specific বললে? পাচ্ছি যে কিছু নারীর ছবি, আমি নাম নিব না, কিছু মডেলদের ছবি, এর সংসারটি কিনে এর দুইটা হাজবেন্ড, ও আচ্ছা, ওই আমি সব। এখানে বসে দেখতেছিলাম। হ্যাঁ, কিছু কিছু আমার আছে। একটা কথাই, আসলে রিলেশন সবাই টিকাতে চায়, একটা সম্পর্ক সহজে কেউ ভাঙে না, সে মেয়ে হোক আর ছেলে হোক। ভেঙে যায় তখন যখন ভালোবাসায় আর বিশ্বাস থাকে না, বন্ধুত্ব থাকে না, তখন সম্পর্কটা শেষ হয়ে যায়। আমি শুধু একটা কথাই সবার জন্য বলবো, সাগর একটু এখানে আসো। একটা কথাই সবার জন্য বলবো, ভালোবাসা এবং বন্ধুত্ব দুজনের প্রতি বিশ্বাস, আস্থা রাখতে হবে, তাহলে সেই সম্পর্ক ইনশাআল্লাহ কোনোদিন ভাঙবে না। আমি ছোট সাগর, মানুষ হিসাবে কোনো এই কথাটা closing বললাম, remarks যদি বইয়ের যারা সাথে আমাদের বলার প্রোগ্রাম থাকে আমার একটু দেখছেন, কথা বলার এবং আমার মনে হয় তুমি ওই ব্যাপারটা নিয়ে মাঝে যদি- মাঝে আমাকে বলো যে বিশ্বাস থাকলে সম্পর্ক ভাঙে না, ওই বিষয়টা নিয়ে একটু বলো, আমরা এখানে শেষ করি একদম তাহলে। ক্লোজিং রিমার্কস। গুরুর মাইকে আসার এটা অনেক বড় এগুলো বিষয়। বলো না, তুমি ক্লোজিং রিমার্কস দাও। ক্লোজিং রিমার্কস হচ্ছে এটা, যে প্রত্যেকটা রিলেশনশিপের সবচেয়ে বড় থিওরি আমার কাছে যেটা মনে হয়, বা সবচেয়ে বড় সিক্রেটস যেটা, সেটা হচ্ছে যে অপর সাইডে যে থাকবে, সেটা বাবা হোক, ছেলে হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, অ্যাফেয়ার হোক, বাইরের দেশে এরকম বহুত আছে যে যারা বিয়ে করে নাই কিন্তু টিল ডেথ তারা একত্রে ছিল এবং খুব সাকসেসফুল। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হওয়া উচিত, অপর সাইডের মানুষটার প্রতি এক্সপেকটেশন কোনোদিন কমে যাওয়া উচিত না। এক্সপেকটেশনটা প্রথম রিলেশনের সময় যেরকম ছিল, যদি ওরকম মেনটেন করা যায়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় আমাদের লালনের গান যদি গাই যে এই পৃথিবীতে যতদিন মাটির শরীরটা আছে, শুধু মাটির শরীরের কিছু চাওয়া আছে, মরার পরে তো সবই সমান। তো সেই হিসাবে ওই থিমটাকে মাথায় রেখে, যে আজকে পৃথিবীতে আমরা বেঁচে আছি, ভালো অবস্থায়, সুস্থ অবস্থায়, কথা বলছি, খাচ্ছি, ঘুরছি, বেঁচে আছি, এই অবস্থায় হ্যাপি রাখা সম্পূর্ণ নিজের কাছে। আর ভালোবাসার মানুষটাকে শুধুমাত্র ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখতে হবে। ভালোবাসার মানুষের সাথে যদি কম্পিটিশন কোনোভাবে জড়িয়ে যায়, তাহলে অবশ্যই সেখানে এক্সপেকটেশনের কমতি হয়। আপনার কাছে যদি আমার চাওয়ার কোনো কিছু না থাকে একটা শ্রোতা হিসাবে, তাহলে আমি আপনার কাছে শুনবো কেন? আপনার কথা যদি আমার কাছে ভালো লাগে, সেটাই আমি আপনার কথা বারবার শুনতে চাবো। রিলেশনটা অনেকটা এরকম, ভেরি সিম্পল। এটাকে ক্রিটিক্যাল যদি বানানো হয়, তাহলে আরও কমপ্লিকেটেড হতে থাকবে, আর যদি ইজিভাবে দেখা হয়, শুধু লাইফ ইজি হয়ে যাবে। এবং আমি নারী দিবসে, কিছুদিন পর আমাদের নারী দিবস আসবে পৃথিবীতে, 8 মার্চ। এটা আসলে মানে নারীতে স্পেশালি দিবস একদিন ভ্যালেন্টাইন ডের মতো পালন করার কিছু নেই, যে নারী দিবসের মধ্যে ফেসবুকে 2টা স্ট্যাটাস দিয়ে দিলাম, মারে নিয়ে 2-3টা কথা বলে ফেললাম মা দিবসের মতো, তারপরে বড় বড় কথা বললাম, এরকম কোনো কিছু করার নাই। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা পুরুষদেরকে একটু শক্ত বানিয়েছে, নারীদেরকে একটু দুর্বল বানিয়েছে শারীরিক দিক থেকে। এছাড়া আমি তো না, অন্তরের দিক থেকে পুরুষরা একটু বড়, হ্যাঁ, পুরুষদের ভালোবাসার শক্তিটা অনেক বেশি। এটা আমার জন্য। এদের বুকে একত্রে 2-3টা নারী প্রবেশ করতে পারে, কিন্তু হ্যাঁ, যদি একটা নারী সিরিয়াসলি একটা পুরুষকে ভালোবাসে, ভোলাটা ভাই খুব কঠিন। আমার সাইজের হলে তো আর জায়গা হবে না। মেয়েদের প্রথম মানে মেয়েদের প্রেমটা খুব কঠিন প্রেম, ছেলেদের প্রেমটা একটু আঞ্চলিক ভাবে বলে, ছেলেদের প্রেম হলো গিয়ে ভাওয়াইয়া প্রেম, শুধু ভাষানো প্রেম। মেয়েদের প্রেমটা খুব কঠিন, একবার মনে করেন যে মানে একটা জায়গায় ফিক্সড হলে ওটা মানানো খুব কঠিন। আমার মেয়েরা খুব সহজে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, আমরা ছেলেরা আবার অল্পতেই দেবদাস হওয়ার আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে না? যাই হোক, অল ওভার নারী দিবস স্পেশালি পালন করার কিছু নাই।
আল্লাহ পাক নারীকে তো অনেক পুরুষকে বেশি জায়গা যেরকম দিয়েছে। সম্মান দিতে হবে, নারীকেও সেরকম সম্মান দিতে হবে। আর আমাদের ধর্মে তো ভাই নারীকে অনেক উপরে রাখা হয়েছে। ইভেন সম্পত্তির বিষয়টা দেখেন না, সে দিক থেকেও তো বাস্তুগত দিক থেকে, আত্মিক দিক থেকে মা, হ্যাঁ মা, বাস্তুগত দিক থেকে সব দিক থেকে নারীকে অনেক সম্মান দেওয়া হয়েছে। সো এত আমরা সমান এটাও বলার কোনো কিছু নাই, আবার নারী নিচে এটাও বলার কোনো কিছু নাই। পুরুষ পুরুষের জায়গায়, নারী নারীর জায়গায়, দুইজনের সম্মান দুইজনকে দেওয়া উচিত। এটাই আমার মতে সবার বোধগম্য থাকা উচিত। আর ভালোবাসার মানুষকে অবশ্যই এক্সপেকটেশন থাকতে হবে, এক্সপেকটেশন ভালোবাসার মানুষের প্রতি থাকতে হবে সব সময়, যেন দিনকে দিন, মানে আমার কাছে তো মনে হয় আমার বুকে মানে দিনে দিনে আমি আরো বেশি চেহারা সুন্দর, মানে এই ফিলগুলো আরো বেশি আসছে। হ্যাঁ, আরো বেশি মিস করি, আরো বেশি করি। যতদিন বেশি সাথে থাকবে তত বেশি মায়া বাড়বে, এটাই হওয়া উচিত, সোজা কনসেপ্ট। ঠিক আছে গুরু, আপনার হাতে মাইক আমি হ্যান্ড ওভার করছি, আপনি সাগর একটু থাকো একদম শেষ মুহূর্তে। আর অফকোর্স আমি ভালোবাসা প্রেমের চাইতে সাগরের শেষ শব্দটা ধার করে নিলাম, যেটার নাম হচ্ছে মায়া। দিস ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট। এবং আমার একটা কমন শায়রি যেটা আমি বলতে পছন্দ করি, সেটা হচ্ছে যে তোমার হাতে হাত রেখে আমি স্বপ্ন দিই পারি বরাবরের মতোই, তুমি হাতের লাঠায় আমি তো সেই দূর আকাশের ঘড়ি। এবং সেই সাথে আরেকটি কথা বলতে আমার খুব পছন্দ হয়, যে আমি স্পেশাল, আমি যে জিনিসটা আমি অনেক পরে খেয়াল করেছিলাম, যে আমি কখনোই তো দেখিনি মনোযোগ দিয়ে, আমার স্পেশাল আমার বইয়ের কথা বলতেছি, আপনার ভাবির কথা বলতেছি, যে তোমার নাকের পাশে তিলটা আগের চাইতে অনেক বেশি স্পষ্ট করে এত মনোযোগ দিয়ে দেখিনি তো আগে। তোমাকেও ডেডিকেট করতেছি। অনেক অন্যায় করি, অনেক অপদস্থ করি, পুরুষতান্ত্রিক সমাজে পুরোধা নিজেকে মনে করে অনেক রকমের বিহেভিয়ার খারাপ করি। সব রকম ঘটনার জন্য সাগরের কাছ থেকে শিক্ষা নিয়ে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। অ্যান্ড অফকোর্স তোমাকেও বলতেছি যে বহুদিন পর তোমার নাকের পাশে তিলটা যে এত স্পষ্ট মনোযোগ দিয়ে খেয়াল করেছি আমি। অ্যান্ড অফকোর্স তোমার সন্তান, আমার সন্তান আয়মান হেতেশামা এখনো 11 পর 12 বলে না। আচ্ছা বলবে না নাকি কোনো কালে? 8 বছর হয়ে গেল, ও কয় 11 পর কয় 12, 11 পর 12 কেন কবে 12 কেন বলে না? এবং কি মিষ্টি মধুর শোনায় বলো তো তুমি। আমি সবসময় চিন্তা করি সারা জীবন এরমই বলুক, ও জজ ব্যারিস্টার হওয়ার দরকার নাই, 11 পর 12ই বলুক। এবং তোমাকে সেদিনও বললাম যে আমার মায়ের হাতের আঙ্গুলগুলো একদম আমার মতো এরকম এইসব থাবড়া টাইপের। এটা বুঝতে আমার এত বছর লাগলো। সবাই শুধু বলে হেতেশাম ছুটতে থাক, চলতে থাক, যুদ্ধে ঝাঁপা, জীবনে জয়ী হোক। আর এভাবে ছুটতে ছুটতে জীবনের মাঝপথে এসে মনে হয় আমার মায়ের ওই আঙ্গুলগুলো মনোযোগ দিয়ে দেখা, তোমাকে আরেকবার খেয়াল করে দেখা, এটার নামই বোধহয় জীবন। এবং আমি অসম্ভব ফ্রড বাটপার টাইপের একজন মানুষ। সাগরের মতো মানুষজন আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু মানুষের মনোযোগের আকর্ষণ হওয়া না, কাছের মানুষগুলো নিয়ে দারুণ করে পৃথিবীটাকে অনেক বড় করে বাঁচার নামই বোধহয় জীবন। সবাই অনেক ভালো থাকো, জীবনটাকে অনেক বড় করে বাঁচো, অনেক ভালোবাসা সবার জন্য, এবং সবকিছুর ঊর্ধ্বে থেকে কাছের মানুষগুলোকে ভালো রাখো। নারী দিবসের এটাই হোক একটাই এবং একমাত্র এসেন্স। আবার দেখা হবে সামনের সপ্তাহে। প্রত্যাশা আজ বিদায় নিচ্ছি। সবাই জীবনটাকে অনেক অনেক বড় করে বাঁচো।